কিউরিও ফাইটে আজকে আমাদের সাথে রয়েছে সূর্য। সূর্য একটা ঘটনা শেয়ার করেছে, যে ঘটনাটা সত্যি কথা বলতে আমরা অনেকবার রেকর্ড করতে গিয়ে বাধা পেয়েছি। ইভেন এটা নিয়ে একটা পডকাস্ট হওয়ারও কথা ছিল, বাট সেটা বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারিনি। যেদিন সূর্য আসে পডকাস্টটা করতে, সেদিন তার শরীর খারাপ হয়ে যায়, এরকম অনেক ব্যাপার। আজকের এই ঘোষলি কল রেকর্ডিং এর সময় আমরা অনেক ধরনের বাধা পেয়েছি। মনে হচ্ছিল যে ঘটনাটা কেউ বলতে দিতে চাইছে না। যাই হোক, ফাইনালি ইট ইজ হিয়ার। আজকের এই এপিসোড আপনার কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন অথবা তন্ত্র রিলেটেড কোনো হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সূর্য, কেমন আছো? আমি খুব ভালো আছি কৌস্তব, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। বিষয়টা হচ্ছে, বেশ অনেকদিন পরে আমরা একটা কল রেকর্ডিং এ বসেছি, ঠিক আছে? এবং এই যে কল রেকর্ডিং এর ব্যাপারটা, এটা কিন্তু অনেক বাধা পাওয়ার পরে হচ্ছে। ইভেন আমরা ভেবেছিলাম যে এটা একটা কৌস্তবের একটা পডকাস্টে দেবো আমরা, বাট যেদিন শুট হওয়ার কথা সেদিন তুমি এসেছিলেও, বাট সাডেনলি তোমার শরীর খারাপ করেছে এবং আমরা শুট করতে পারিনি। কারণ কেসটাই হয়তো সেরকম ক্রিটিক্যাল একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। কি ঘটেছিল সেই ঘটনাতে আমি আগে ডাইরেক্ট চলে যাবো, এবং আমি চাইছি যে আজকের এই কল রেকর্ডিংটা নির্দ্বিধায় সাথে হয়ে যাক, বাট আই ডোন্ট নো কতটা কি হবে। বাট কি হয়েছিল সূর্য, একটু শুরুটা বেশি। তুমি একটা কথা ঠিকই বলেছো। আমি ঘটনাটা শুরু করার আগে দুটো কথা একটু বলে নিচ্ছি। আমরা পডকাস্ট করার জন্য এই ঘটনাটা বলবো বলে ঠিক করেছিলাম, তখনও বাধা এসেছিল। আর আমি যখন ঘটনাটা শুরু করব, তুমি তখন বুঝতে পারবে যে ঘটনাটা ক্লিয়ারেন্সের সময় না এরকমই বাধা এসেছিল, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে হলো, আজকের যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, এই লড়াইটা কিন্তু আমাদের জন্য না খুব দুষ্করজনক হয়ে গেছিল, মানে খুব কঠিন হয়ে গেছিল। তার কারণ হচ্ছে একটাই, যে এই লড়াইটা যার সঙ্গে আমাদের ছিল না, সে কিন্তু ওই তন্ত্র বা তান্ত্রিকের দ্বারা ভয় পাচ্ছিল না। কারণ সে ওই বাড়িতে এসেছিল মানুষ মারতেই, বুঝতে পেরেছো? মানে 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 মানুষ মারতেই এসেছিল সেই বাড়িতে, মানে ইন্টেনশন খুব খারাপ ছিল, বুঝতে পারছো? ঘটনার সূত্রপাত 2021-22। আমি 21-22 কেন বললাম, কারণ ঘটনাটা শুরু হয়েছে 21-এ, আমরা হ্যান্ডেল করেছি 22 থেকে, ঠিক আছে? আর এর শেষ পরিণতি কিন্তু 2024। 2021-22-এ আমরা একটা বালিগঞ্জ সাইডে একটা বাড়িতে গেছিলাম ক্লিয়ারেন্স করার জন্য। গুরু ভাইয়ের সাথে গেছিলাম, ক্লিয়ারেন্সের জন্য গেছিলাম। সেই বাড়িটাতে কি ছিল, যে একজন হাজবেন্ড ওয়াইফ আর তার একটা 2.5-3 বছরের বাচ্চা, ঠিক আছে? প্রবলেম কি হচ্ছিল, যে বাচ্চাটা না সবসময় সিলিং এর দিকে তাকিয়ে থাকতো, হাসতো, খেলতো, প্লাস শুধু তাকিয়ে থাকতো না, বাচ্চাটা কিন্তু হেড মুভমেন্ট হতো, সেটা আমরা গিয়েও দেখেছি পরবর্তীকালে। মানে ধরো কোনো টিকটিকি ধরো সিলিং এ রয়েছে, সে সিলিং থেকে দেওয়াল বেয়ে নিচে নামছে, তার যেমন চোখ তাকে অনুসরণ করে এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? আর তাকে যখন জিজ্ঞেস করা হতো যে কি দেখছো, বাচ্চাটা খালি বলতো কি, ও যে বন্ধু, মানে ওই যে বন্ধু, খালি এটুকু বলতো। ইভেন একটা দিন এরকমও হয়েছে যে তার বাবা মা দু সাইডে ঘুমিয়ে রয়েছে, মাঝখানে বাচ্চাটা ঘুমিয়ে রয়েছে। তার মা বলছে যে কেউ এসে যেন বাচ্চাটাকে ঝাঁকিয়ে মানে ঘুম থেকে উঠিয়ে দিল। বাচ্চাটা ঘুম থেকে উঠে কাঁদতে আরম্ভ করেছে, আর কাঁদতে কাঁদতে কি হয়েছে, জিরো ল্যাম্প জ্বলছিল, সে আবার সেই সিলিং এর দিকে তাকিয়ে নিয়ে আবার হাসতে আরম্ভ করলো, ঠিক আছে? এই প্রবলেম গুলো হচ্ছিল। ইভেন আরো একটা জিনিস হয়েছে, আমাদের বাড়িতে একটা গোল্ডেন রিট্রিভার ছিল, কুকুর ছিল একটা। তো কুকুরটা যদি সন্ধ্যের পর ওই বাড়িটার ব্যালকনি বা ডাইনিং প্লেসে ভুল করে চলে যেত না, তাহলে কুকুরটা কিন্তু রিভার্স হাঁটতো, মানে পিছনে হাঁটতে আরম্ভ করতো। মানে সে এমন কিছু দেখতো যে সে পিছন দিকে হাঁটতে আরম্ভ করতো। তো এই কেসটার জন্যই আমরা এই বালিগঞ্জ সাইডে গেছিলাম, এই কথাবার্তা চলছিল। তো আমি একটু চা সিগারেট খাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। বাইরে একটা রাস্তা রয়েছে, রাস্তা ক্রস করে মার্কেটে গিয়ে চা সিগারেট খাচ্ছি। তো ওখানে হঠাৎ করে একজনের সঙ্গে আমার দেখা। আমাকে সে এগিয়ে এসে বলছে যে তুমি সুব্রতর ভাই সূর্য না? সুব্রত হচ্ছে আমার দাদার নাম, আমার পিসির ছেলের নাম সুব্রত। আমি বললাম হ্যাঁ। কিন্তু ওনাকে আমার চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারছিলাম না। বলছে তুই আমাকে চিনতে পারছিস না? আমি তো অরবিন্দ দা।
আমি তখন বললাম আচ্ছা অরবিন্দ দা হচ্ছে হলো আমার দাদারই বন্ধু, ওনারা দুজনেই হালি শহরে থাকেন, ঠিক আছে, একসঙ্গে ক্রিকেট খেলা, পিকনিক করা, বিভিন্ন ধরনের কাজ আমরা একসঙ্গে করেছি। অরবিন্দ দার সঙ্গে আমার শেষ দেখা হয়েছে 2007-এ আমার দিদির বিয়ের সময়, তারপরে দেখা হয়নি। আমরা শুনেছিলাম যে উনি কলকাতা সাইডে শিফট করে যাবে, কিন্তু বালিগঞ্জে শিফট করেছে আমি জানতাম না। তো আমাকে জিজ্ঞেস করলো যে উনি যে এখানে তুই কি করতে এসেছিস, তো আমি ওনাকে সত্যি কথাই বললাম যে এরকম এরকম ব্যাপার হয়েছে, আমি একজন গুরু ভাইয়ের সঙ্গে এখানে এসেছি, আমরা এই কাজগুলো করি। বলছি তুই আবার এই কাজ কবে থেকে শুরু করলি? বললাম দেখো আমার পার্মানেন্ট কাজ রয়েছে দাদা, তারপরও আমি খুব ভালো লাগে, অনেক কিছু জানা যায় এইসব কাজ থেকে, তাই জন্যই আমি আসি এখানে এসব কাজগুলো করতে। বললো তোর নাম্বারটা আমাকে দে। নাম্বারটা আমি দিলাম। বললো সুব্রত এখন কেমন আছে? বললাম খুব ভালো আছে, ও তো ক্যালিফোর্নিয়া শিফট করে গেছে, আমাকে ও জানে সবকিছু মোটামুটি। কবে ফিরছে? আমি বললাম আগস্ট মাসে ফিরছে। নাম্বার দিলাম, কথাবার্তা হলো, আমরা চলে আসলাম। সেদিন আমার ছুটি ছিল, তার পরের দিন আমার অফিস। এবার অফিস থাক চাই না থাক, আমি ওই 1:30-2 অব্দি রাত্রিরে আমি জাগি, তুমি আমাকে পাবে ফোন করে। তো মোটামুটি 12:30 পৌনে 1 বাজে, ডিনার ফিনার করে আমি বাড়িতে বসে রয়েছি, পরের দিনকে অফিস আছে। হঠাৎ দেখছি ওই অরবিন্দদার ফোন থেকে একটা মিস কল আসলো। ফার্স্ট ফোন নয় কিন্তু মিস কল। তারপর দেখলাম যে ফোন করলো উনি, আমি ফোনটা তুললাম। আমাকে বলছে হ্যাঁ রে তুই কি ঘুমিয়ে পড়েছিস? বললাম না না আমি এত তাড়াতাড়ি ঘুমাই না। বলছে বাড়ির সবাই কেমন আছে, সুব্রত ফিরলে আমাকে অবশ্যই জানাস, তোদের খুব মিস করি, মানে এদিক ওদিকে কথা বলছে পুরোপুরি। আমি মনে করি না ডাইরেক্টলি জিজ্ঞেস করলাম যে দাদা কোনো প্রবলেম হয়েছে? তো উনি আমাকে জিজ্ঞেস করছে যে তুই কি করে বুঝলি যে আমি তোকে প্রবলেম নিয়ে ফোন করছি? বললাম দেখো তোমাকে আমি ছোটবেলা থেকে দেখে আসছি, তুমি 12:30টার সময় ফোন করে এইসব মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জিজ্ঞেস করার মতো ছেলে তুমি নও। কি হয়েছে তুমি কিন্তু আমাকে বলতে পারো, আমি তোমাকে দেখে একটা আইডিয়া করতে পেরেছি। তোরা যে এইসব জিনিস করিস এগুলো তার মানে সত্যি হয় না? একদম হয়। উনি কিছুক্ষণ চুপ করে থেকে না বাচ্চাদের মতো কাঁদতে আরম্ভ করলো পুরোপুরি। এবার দেখো অনেক ক্ষেত্রে কি হয়, যখন মানুষ কাঁদে না তাকে থামাতে নেই, কাঁদলে অনেক মনের দুঃখ হালকা হয়ে যায়, মন হালকা হয়। আমি ওনাকে থামাইনি। উনি কান্নাকাটি করে বলছে যে জানিস আমি অনেক বড় প্রবলেমের মধ্যে রয়েছি, আমার প্রায় 50-60 হাজার টাকার মতো ফ্রড হয়ে গেছে, তোর অফিসটা কোথায় একটু কাইন্ডলি বলবি, তাহলে আমি তোর অফিসে একবার গিয়ে দেখা করতে পারতাম যদি তুই পারমিট করিস। আমি বললাম তুমি কালকেই আসো। তো কালকে সানডে ছিল, সানডেতে আমাদের NHQ বন্ধ থাকে, হেড অফিস বন্ধ থাকে, ভিজিটের অত চাপ থাকে না। তুমি কালকে আসো, দুপুরবেলার দিকে আসো, একটু লিন পিরিয়ড থাকে দুপুরবেলার দিকে, আমি তোমার সাথে কালকে ডাইরেক্টলি কথা বলবো, আর পুরোপুরি আমাকে তুমি বলো যে তোমার কি প্রবলেম হচ্ছে, তুমি এরকম কান্নাকাটি করো না, সব ঠিক হয়ে যাবে। তো পরের দিনকে উনি আমাকে ফোন করলো, ফোন করে নিয়ে আমার অফিসে আসলো। আমার যে ব্যাকআপ ম্যানেজার আছে ওনাকে বললাম যে আমার দাদা বাইরে থেকে এসছে, তো আমার একটু সময় লাগবে, হ্যাঁ লাঞ্চের পর আমার একটু সময় লাগবে, তুমি একটু দেখে নিও। তো অরবিন্দ দা আসলো, ওনাকে নিয়ে আমি গেলাম একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করলাম, করে একটা জায়গায় বসে আমি ওনাকে বললাম যে বলো দাদা কি সমস্যা হচ্ছে, আমাকে একদম শুরু থেকে বলো, কিছু বাদ দেবে না। একটুখানি মানে চমকে উঠছে ঘটনাটা বলতে, আমি বুঝতে পারছি যে উনি একটুখানি নার্ভাস ফিল করছে। আমি ওনাকে বললাম দেখো এখানে আমি আর তুমি রয়েছি, আর কেউ নেই, তুমি সবকিছু ভুলে যাও, নিশ্চিন্ত হয়ে আমাকে বলো। তো উনি আমাকে বলছে দেখ আমার প্রবলেমটা আমার বালিগঞ্জের বাড়িতে নিয়ে না, আমার অ্যাকচুয়ালি শ্বশুর বাড়ি গড়িয়া সাইডে, ঠিক আছে, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, গড়িয়া হতে পারে, নরেন্দ্রপুর হল্টের মধ্যে হতে পারে, ঠিক আছে, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না, যেহেতু এখন অব্দি বাড়িটা রয়েছে। বলছে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমার শালাকে নিয়ে হচ্ছে। আমার শালা একটা ইলেকট্রনিক্স শোরুমে কাজ করে, ওর 2-3 মাসের মধ্যে প্রমোশন ছিল অ্যাজ এ টিম লিডার। তো ওইখানে কি হয়, ওখানে একজন কাস্টমারের মেয়ের সঙ্গে না ওই ভালোবাসার সম্পর্কে জড়িয়েছে হঠাৎ, তার সঙ্গে তার ওই সম্পর্কটা পুরো বিয়ে অবধি যায়, কিন্তু তার আগে ঝামেলা হয়ে ব্রেকআপ হয়ে যায়, পুরো তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ও জেদ করে যে না আমাকে ওই এরিয়ার মেয়ের সঙ্গে বিয়ে দিতে হবে, ঠিক আছে। তো বিয়ের জন্য মানে আমার ওয়াইফ ওর দিদি একটা সম্বন্ধ দেখেও নিয়ে আসে। বিয়ের 4-5 দিন আগে না সেই মেয়েটা কিন্তু আত্মহত্যা করে, হঠাৎ করে আত্মহত্যা করে নেয় সেই মেয়েটা। আর আজকে যে ঘটনাটা ওই আমাকে বলছে 2022-এ, তার 2 মাস আগে ওনার শাশুড়ি সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তারপর এবারে ওই ওনার শালাকে টেক কেয়ার করার মতো আর কেউ ছিল না। তো ওনার যে ওয়াইফ রয়েছে, ওনার ওয়াইফকে বেশিরভাগ সময়টা থাকতে হচ্ছে বাবের বাড়িতে, ঠিক আছে। এটা নিয়ে অরবিন্দদার বাড়িতে মা বাবা একটু আপত্তি হচ্ছিল যে বেশিরভাগ সময়টাও কাটাচ্ছে ওইখানে, কিছু করার নেই। কিন্তু তারপর থেকে ওই বাড়ির মধ্যে না কিছু শব্দ শোনা যাচ্ছে, মানে রাত্রিবেলা করে সন্ধ্যে মোটামুটি ধরুন 8টা ক্রস করছে, তারপরেই শোনা যাচ্ছে যে উপরে যে চিলেকোটার ঘর রয়েছে ওইখান থেকে না মানে উলুধ্বনি শোনা যাচ্ছে, মেয়েদের গলায় উলুধ্বনি টাইপের একটা আওয়াজ শোনা যাচ্ছে। আবার সে যখন হাসছে তখন ছেলেদের আওয়াজ আসছে, মানে ডুয়েল সাউন্ড আসছে পুরোপুরি বলতে পারো, ওই একটাই বাড়ি থেকে ডুয়েল সাউন্ড আসছে। আর সাউন্ডটা এরকম হচ্ছে যে কখনো জোরে হচ্ছে কখনো আস্তে হচ্ছে, মানে মনে হচ্ছে কি যেন উপর থেকে নামছে আবার নিচ থেকে উপরে উঠে যাচ্ছে। তো উনি কি করেছে যে একজন বয়স্ক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করে, উনি বাড়িতে আসে, এসে নিয়ে কিছু প্রক্রিয়া করতে বলে। প্রক্রিয়ার ব্যাপারটা আমি আসবো পরবর্তীকালে, যখন আমি তোমাকে ডিসকাস করবো। প্রক্রিয়াটা করে নিয়ে উনি কিন্তু ডাইরেক্টলি অরবিন্দ দাকে বলে যে দেখো এই বাড়িতে যে বিদেহী বিরাজমান রয়েছে সে কিন্তু না পুরুষ
না মহিলা, সে কিন্তু একজন ট্রান্সজেন্ডার, ঠিক আছে? আচ্ছা। আর তাকে যদি ইমিডিয়েট এফেক্টে না থামানো হয়, এই বাড়িতে কিন্তু মৃত্যু মিছিল লেগে যাবে। মানে বাড়িটা থাকবে, বাড়িতে কোনো বসবাসকারী লোক থাকবে না, একে ইমিডিয়েট এফেক্টে থামাতে হবে। তো উনি তো খুব বয়স্ক মানুষ ছিলেন, উনি কাজ করতে পারেনি, উনি ক্রমাগত অসুস্থ হয়ে পড়ছিল। তো উনি একজনের কন্ট্যাক্ট দেয়, এরা কন্ট্যাক্ট করে কিন্তু কন্ট্যাক্ট হয় না। তখন অরবিন্দদা কি করে, একজন বন্ধুর মারফতে তারাপীঠ থেকে একজনকে নিয়ে আসে। উনি শুধু অরবিন্দদাকে খালি ঘুরিয়েই গেছে, টাকা পয়সা খরচা করিয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। 50-60 হাজার টাকা বেরিয়ে গেছে। এখন সে চলে গেছে তারাপীঠে, তার ফোনও তোলে না, ফোন সুইচ অফ রাখে, ফোন করলে অন্য কাউকে দিয়ে ফোন তোলা, এরকম একটা ব্যাপার চলে গেছে। অরবিন্দদা চিন্তা করছিল যে কি করবে এখন। ওই টাইমে আমার সঙ্গে দেখা। তো আমি বললাম, অরবিন্দদা তুমি যদি আমাকে এইভাবে বলো না, আমি কিছু বুঝতে পারবো না। তুমি কোনো ডিটেল মিস করো না, একদম আমাকে শুরু থেকে বলো কি হয়েছিল। তখন আমাকে বলছে যে আমার শালা যে মোবাইল শোরুমে কাজ করতো, সেখানে একজন কাস্টমার ছিল, ওর পার্মানেন্ট কাস্টমার ছিল, সবকিছু ওর কাছ থেকেই কিনতো। তো ওনার একজন মেয়ে ছিল, সেই মেয়ের বার্থডেতে কিছু সারপ্রাইজ গিফট ছিল, যেটা এই ওনার শালার মাধ্যমে ডেলিভারি করার ব্যাপার ছিল। যে ভদ্রলোক ছিল, উনি ব্যাংকে সার্ভিস করে, ওনার ওয়াইফ মিউনিসিপ্যালিটি বা পৌরসভার সঙ্গে যুক্ত ছিল। তো ওই ডেলিভারি করতে যাই না, শালা ডেলিভারি করতে যাই বাড়িতে। ডেলিভারি করার পর সেই প্রোডাক্টটা 2-3 দিন পর খারাপ বেরোয়। তো আবার চেঞ্জেস করতে করতে কি হয়, মেয়েটার সঙ্গে হঠাৎ করে আলাপ হয়ে যায়। ওনার বাড়ি যে মেয়েটা ছিল, মেয়েটার জন্য যেহেতু প্রোডাক্টটা নিয়ে গেছিল, মেয়েটার সঙ্গে আলাপ হয়ে যায়, সোশ্যাল মিডিয়াতে যুক্ত হয়, বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে ভালোবাসা। আর এই ছেলেটা যে শালা রয়েছে, ইনি কিন্তু গান বাজনা খুব ভালো করতো, বিভিন্ন ফাংশনে অ্যাটেন্ড করতো, পার্টিসিপেট করতো। ওনার গানের গলা খুব ভালো ছিল, তো বিভিন্ন জায়গায় গান ভান করতো, প্লাস এই শোরুমে উনি কাজ বাজ করতো। মেয়েটার সঙ্গে খুব ভালো একটা আলাপ হয়ে গেছিল। আর এই ছেলেটার মানে শালার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওই গান ফান করতে গিয়ে একটা বেস্ট ফ্রেন্ড হয়েছিল ওই মেয়েটার এরিয়ার একটু আশেপাশেই, ঠিক আছে? মেয়েটার বাড়ি ওই গড়িয়া সাইডেই ছিল। তো ওর আশেপাশেই একটা জায়গায় এই গান বাজনা করতে করতে একটা বন্ধুর সঙ্গে খুব ভালো আলাপ হয়ে গেছিল। মানে মেয়েটার পরে এই বন্ধুর স্থান ছিল, মানে বেস্ট ফ্রেন্ড ছিল পুরোপুরি। বিভিন্ন প্রবলেমে বন্ধুটাকে বলতো, যা যা হচ্ছে সেগুলো বন্ধুকে বলতো। তো এই মেয়েটার সঙ্গে খুব ভালো একটা রিলেশন হয়ে গেছিল। মেয়েটার সঙ্গে দুই বাড়ি থেকে কথাবার্তা বলেও নিয়েছিল, কারণ এই মেয়েটার সঙ্গে না ছেলেটা রাস্তা দেখা টাকা করতো। তো তো মেয়েটার মা একদিন দেখে নিয়েছিল। তো ছেলেটাকে দেখে বলেছিল, দেখো তুমি এরকম রাস্তা দেখা টাকা করো না, তোমাকে আমার অপছন্দ নয়, তোমাকে আমার পছন্দ। ওর বাবাকে আমি বলবো, তুমি তোমার বাড়িতেও জানাও জিনিসটা, জানিয়ে নিয়ে তুমি একটা কথা বলে একটা জায়গা তৈরি করো পুরোপুরি। দুই বাড়িতে মোটামুটি যোগাযোগ হয়। ছেলেটার বাড়ি থেকে একটু আপত্তি ছিল যে মেয়েটা একটু হাইট শর্ট। তো ছেলেটা বলেছিল, তুমি সামনাসামনি দেখলে তোমার এই জিনিসটা আর থাকবে না। মেয়েটাকে বাড়িতে নিয়ে যায়, দুই বাড়ি থেকে পছন্দ হয়ে যায়, বিয়ের জন্য কথাবার্তাও এগোতে আরম্ভ করে। মানে একটা টাইমে এমন অবস্থা ছিল যে এই দুই মায়ের মধ্যে ঝামেলা হয়ে যেত, ছেলেটার মা আর মেয়েটার মায়ের মধ্যে ঝামেলা হতো যে এই ছেলেটা কার বাড়িতে খাবে, ঠিক আছে? এরকম কন্ডিশন ছিল পুরোপুরি। তো হ্যাঁ, দারুণ সম্পর্ক ছিল পুরোপুরি। তো হঠাৎ করে একদিন কি হয়, মেয়েটা প্ল্যান করে যে বর্ধমানে মেয়েটার একটা বান্ধবীর বাড়ি আছে, সেই বান্ধবীর বাড়িতে বার্থডে সেলিব্রেশন হবে মেয়েটার, মানে মেয়েটার বান্ধবীর বার্থডে সেলিব্রেশন হবে। তো এই মেয়েটাকে যেতে হবে হচ্ছে বর্ধমানে। আগের দিনকে যাবে, সেদিনকে সেলিব্রেশন করে পরের দিনকে ফিরবে। ছেলেটা ঘোরতোর আপত্তি করে, মানে এনার শালা ঘোরতোর আপত্তি করে যে না, তোমার যাওয়ার দরকার নেই। কিন্তু মেয়েটার বাড়ি থেকে পারমিট করে দেয় যে তুমি যাও। ছেলেটা তখন কিন্তু খুব রাগ হয় যে আমি না করছি, তারপর তুমি আমার কথা শুনছো না, তুমি চলে যাচ্ছ। তুমি যাচ্ছ যাও, কিন্তু বার্থডে সেলিব্রেশন করে ফিরে এসো, কিন্তু তুমি থেকো না, নাইট স্টে করো না। বহুবার বলায়, মেয়েটা তাও যাচ্ছি যাবো না করে করে পরের দিন কি হয়েছে, ছেলেটাকে সকালবেলা ভিডিও কলিং করে। ভিডিও কলিং ছেলেটা ধরে দেখছে যে মেয়েটা বর্ধমান স্টেশনে নেমে গেছে, আর বর্ধমানের বোর্ডটা দেখাচ্ছে। মেয়েটা ভেবেছিল ছেলেটা খুশি হবে দেখে, ও তো প্রচন্ড রাগ করে ফেলে যে তোমাকে না করলাম, তারপর তুমি চলে গেলে। ফোন টোন পুরো কেটে দেয়। অফিস থেকে বেরিয়ে নিয়ে বন্ধুদের সঙ্গে বসে ড্রিঙ্ক করছিল। আর প্রচন্ড রাগ হচ্ছিল মেয়েটার প্রতি, প্রচন্ড অভিমান হচ্ছিল যে আমি এতবার করে না করলাম, তারপর তুমি চলে গেলে। তো মেয়েটা ওই টাইমে বারবার করে ফোন করছিল। ছেলেটা কি করেছে, ফোনটা তুলে নিয়ে মেয়েটার সঙ্গে কথা বলতে বলতে, মানে ওর তো পুরোপুরি ছেলেটা ট্রিগার্ড হয়েছিল। শুধু মেয়েটাকে না, মেয়েটার বাবা মা শুদ্ধ উদ্ধার করে দেয় পুরো ফোনের মধ্যে। আর মেয়েটা কি করেছে, বাবার সম্বন্ধে বলেছে, বাবাকে খুব ভালোবাসতো মেয়েটা এমনি বড় বড় বাবা ঘেঁষা হয়। তো মেয়েটা রেকর্ডিং করে বাড়িতে গিয়ে ফ্যামিলিকে শুনিয়ে দিয়েছে যে আমি আর সম্পর্ক রাখবো না। ও এতটা খারাপ একটা ছেলে, ও যদি আমাকে এখনই না বোঝে, বিয়ের পর কি বুঝবে? তো মেয়েটার বাবা কি করেছে, ওকে ডাকে যে তুমি একবার আমার সঙ্গে দেখা করো। ছেলেটা যখন যায়, বলছে বিশাল, ওর নাম ছিল বিশাল, যে বিশাল তোমাকে তো আমি ভালো ঘরের ছেলে ভাবতাম, তোমার মুখের ভাষা এত খারাপ, এত তুমি নিচে নামতে পারো, তুমি এখনই এরকম করছো, তোমার মেয়েকে তুমি বিয়ে করার পর তো তুমি তো মারবে, তোমার এখনই এই অবস্থা, এত রাগ তোমার। আমার মনে হয় না এই সম্পর্কটা আমার মেয়ে আর রাখবে, আর তুমিও এটার আশা রেখো না। মানে হঠাৎ করে কিন্তু সম্পর্কটার মধ্যে ভাঙন ধরতে শুরু করে দেয়। এইবার ছেলেটার বার্থডে রয়েছে, ছেলেটার বার্থডে মেয়েটাকে ইনভাইট করার জন্য ছেলেটার মাই ফোন করে। তো মেয়েটা তখন মা থেকে কাকিমা হয়ে গেছে, অলরেডি মা থেকে তখন কাকিমা হয়ে গেছে। বলছে দেখুন কাকিমা, আমি আপনার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আপনাকে আমি নিজের মায়ের মতোই ভালোবাসি, আমি আপনাদের বাড়িতে যাব, যখন বিশাল থাকবে না তখন কিন্তু আমি আপনাদের বাড়িতে যাব, তার আগে যাব না আমি। আর আমার পক্ষে এই সম্পর্কটা এগোনো আর সম্ভব নয়। ওর মা তো এত কিছু জানতো না। মা জিজ্ঞেস করছে কেন, কি হয়েছে?
তখন মেয়েটার মা ছেলেটার মাকে সবকিছু বলে যে এই ঘটনাগুলো হয়েছে, আমরা আর এগোতে চাইছি না, ঠিক আছে, আমার মেয়েও এগোতে চাইছে না, আমরাও এগোতে চাইছি না। ছেলেটার প্রতি একটা অন্যরকম ওর মায়ের ভাবনা চলে আসে, মেয়েটার মায়ের ভাবনা চলে আসে অন্যরকম, ছেলেটার নিজের মায়েরও একটা ভাবনা চলে আসে যে আমার ছেলের খারাপ কথা, এত খারাপ কথা বলেছে, এই শিক্ষা দিয়েছি, এরকম টাইপের একটা ব্যাপার চলে আসে পুরোপুরি। তো তারপর ছেলেটা মানে এমন হয়ে যায় যে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়, বিভিন্ন মন্দিরে যায় মেয়েটাকে পাওয়ার জন্য, উপোস করে যাতে ভগবান তাকে ফিরিয়ে দেয়, অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কিন্তু মেয়েটাকে ফিরছিল না। প্রত্যেক সময় মনে হতো যে মেয়েটা আজ ফিরবে, কাল ফিরবে, এই সপ্তাহে ফিরবে, ওই সপ্তাহে ফিরবে, কিন্তু মেয়েটার কিন্তু কাম ব্যাক করছিল না কোনোভাবে। তো ওর বন্ধুকে গিয়ে খুব করে বলে, জানিস তো আমি পুরোপুরি ডিপ্রেসড হয়ে যাচ্ছি, কি করবো বুঝতে পারছি না। বন্ধু ওকে বলে, তুই চিন্তা করিস না, সময় সবকিছু ঠিক করে দেবে, তুই একটা কাজ কর, তুই পারলে ওর পড়ার ব্যাচ বা কম্পিউটার ব্যাচ যখন ওখান থেকে বেরোয়, তুই একবার ওখানে গিয়ে একবার কথা বলতে পারিস, কারণ এই যে বেস্ট ফ্রেন্ড যে ছিল এর থেকে মেয়েটার বাড়ির ডিস্টেন্স খুব বেশি ছিল না, ঠিক আছে। বহুবারই এর মানে মেয়েটাকে নিয়ে এই বন্ধুর বাড়িতেও গেছেও, ঠিক আছে, বলছি একবার গিয়ে দেখ, আমার মনে হয় সামনাসামনি কথা বললে না সেই গিলা শিখবা গুলো ঠিকঠাক হয়ে যাবে। তো ও সেটাই চেষ্টা করে। মেয়েটা একদিন কম্পিউটার ব্যাচ থেকে পড়ে বেরোচ্ছে, তো ওই টাইমে ছেলেটা গিয়ে ওর সঙ্গে কথা বলতে চায়। মেয়েটা কি করে রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করে দেয়, খুব বাজেভাবে মেয়েটা সিন ক্রিয়েট করে দেয়। এইবার ওইটা হওয়ার পর না ছেলেটার প্রচন্ড গায়ে লেগে যায় যে আমি আসলাম কথা বলার জন্য আর তুমি সিন ক্রিয়েট করে দিলে পুরোপুরি। তখন ছেলেটা কি করে বাড়িতে ফিরে আসে, বাড়িতে ফিরে এসে দিদিকে মাকে বলে যে আমি ইমিডিয়েট এফেক্টে বিয়ে করব, আর ওই এরিয়ার মেয়েকেই বিয়ে করবো, মানে তোমরা যাকে দেখে দেবে তাকেই বিয়ে করবো, কিন্তু বিয়ে আমি করবো ওই এরিয়ার মেয়েকেই। ওর বন্ধুরাও বাড়িতে আসে, এসে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ও কোনোভাবে বুঝছে না। বলছে তোমরা যদি বিয়ে আমাকে না দাও তাহলে কিন্তু আমি কিছু করে বসবো, আমাকে ইমিডিয়েট এফেক্টে বিয়ে দিতে হবে আর ওই এরিয়ার মেয়েকে বিয়ে করবো আমি। তো ভাগ্যক্রমে ওর দিদি একটা সম্বন্ধ খুঁজেও পায়, একটা মানে ফ্যামিলিটা খুব ভালো ছিল, কিন্তু ওরা ইকোনমিক্যালি অত সাউন্ড ছিল না। তো ওদেরকে বলে যে এরকম মন্দিরে গিয়ে আমরা বিয়েটা দেওয়ার চিন্তা ভাবনা করছি, তো আপনারা কি চিন্তা ভাবনা করছেন আমাকে বলুন, আমার ভাই এরকম রয়েছে, এরকম জায়গায় কাজ করে, ভালো স্যালারি, ওর পরবর্তীকালে প্রমোশনও হয়ে যাবে। তো ওদের বাড়ি থেকে খুব একটা আপত্তি ছিল না, যে দেখলো যে এদের ফ্যামিলিটা ভালো, কাছাকাছি রয়েছে, খুব একটা দূর না, বালিগঞ্জ থেকে গড়িয়া, তো বালিগঞ্জ বলছি, গড়িয়া থেকে ওই এরিয়াটা খুব একটা দূরও ছিল না যেখানে ওরা থাকতো। তো এবারে বলছে যে আমরা রাজি আছি, কিন্তু একটা দিন তাহলে ঠিক করে নিতে হবে বিয়ের জন্য। তো যথাক্রমে বিয়ের একটা দিন ঠিক হয়ে যায় যে এই অমুক দিনে বিয়ে হবে। তো সবকিছু মোটামুটি লোকজন জানাজানি হয়ে যায় যে মন্দিরে গিয়ে বিয়েটা দেওয়া হবে। এইবার কি হয়েছে, এর যে বন্ধু রয়েছে, ঠিক আছে, এই বন্ধুর বাড়িতে ও হঠাৎ করে বিয়ের মোটামুটি ধরে রাখো 20-22 দিন বাকি, এর বন্ধুর বাড়িতে হঠাৎ করে যায়, গিয়ে ড্রিঙ্ক করতে আরম্ভ করে বেস্ট ফ্রেন্ডের বাড়িতে। কেন ড্রিঙ্ক করছে, যে না রাস্তায় একদিন হঠাৎ করে যাতায়াত করতে করতে না মেয়েটার সঙ্গে এই ছেলেটার মানে একদম পুরো চোখে চোখে দেখা হয়ে যায় পুরোপুরি, আর মেয়েটাকে কমপ্লিটলি ইগনোর করে দেয়। এই দুঃখে ও বন্ধুর বাড়িতে যায় ড্রিঙ্ক ফ্রিঙ্ক করার জন্য, আর ওখানে গিয়ে ওর বন্ধুর সঙ্গে হঠাৎ করে ঝামেলা লেগে যায়, কোনো কারণে কথা কাটাকাটি হয়, বন্ধুর সঙ্গে ঝামেলা লেগে যায়, ও ফিরে আসে, বাড়ি ফিরে আসে, ঝামেলা টামেলা করে বাড়ি ফিরে আসে। তার ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে কি হয়েছে, যে এই যে অরবিন্দ দা আমাদের ঘটনাটা বলছে, অরবিন্দ দার শাশুড়ি অরবিন্দ দাকে ফোন করে বলছে যে তুমি এক্ষুনি আমার বাড়িতে আসো, সকালবেলা ফোন করে বলছে। তো অরবিন্দ দা জিজ্ঞেস করছে কি হয়েছে, বলছে যে মানে ওনার শালার কথা বলছে যে ও ঘুম থেকে উঠে হাউমাউ করে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, ওর কোনো বন্ধু করে নিয়েছে, সরি আত্মহত্যা করে নিয়েছে, ওর কোনো বন্ধু আত্মহত্যা করে নিয়েছে, ও এক্ষুনি বেরোচ্ছে এখান থেকে, আমার মনে হচ্ছে না এখন ওর যা মেন্টালিটি রয়েছে এখন ওকে ছাড়া উচিত হবে। তো আমি ভাবছি তুমি যদি ওর সঙ্গে যাও খুব ভালো হয়। তো এবার বালিগঞ্জ থেকে গড়িয়া সাইডে আসতেও সময় লাগবে, তো উনি তো বেরোচ্ছে, মানে অরবিন্দ যখন যতক্ষণে ওই বাড়িতে পৌঁছেছে ততক্ষণে এই ছেলেটা বেরিয়ে গেছে গাড়ি নিয়ে, বেরিয়ে গিয়ে বন্ধুকে পুড়ে টুড়িয়ে এসছে, খুব মন মেজাজ খারাপ। কেন মন খারাপ, যে যাকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো সে তো থাকলোই না, তার জন্য এত কিছু করলো সে তো থাকলোই না, আর ওর পরের স্থান ছিল ওই বন্ধুর, ওর বন্ধু হঠাৎ করে কিন্তু আত্মহত্যা করে নিল, ঠিক আছে। তো এইবার মোটামুটি ওর একদিকে ডিপ্রেস হয়ে রয়েছে, কিছু কিছু করার নেই, বিয়ের দিনও এগিয়ে আসছে আস্তে আস্তে। এইবার ঠিক বিয়ের 4-5 দিন আগে কি হয়েছে, রাত্রি 1:30 বাজে ওনার যে হবু বউ হঠাৎ করে না এই বিশালকে ফোন করেছে, ফোন করে বলছে যে দেখো আমার মনে হচ্ছে না আমাদের বিয়েটা হবে, ঠিক আছে, আমাকে আর তোমাকে এক হতে কেউ দেবে না। তখন বিশাল চিন্তা করছে হঠাৎ করে এইসব কথা কেন বলছে, বলছে আমাদের মনে হচ্ছে এই জীবনে আর এক হওয়া হবে না, আর আমার এটাও মনে হচ্ছে যে আজকের রাত্রিটা আমার শেষ রাত্রি। তো বিশাল তখন বলছে তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি কথা বলছো এগুলো? বলছে না আমি অনেক চিন্তা ভাবনা করেই বলছি, আমার এটা তোমাকে অনেক আগেই বলে দেওয়া উচিত ছিল। বলছে তোমার, তখন বিশাল বলছে ও মেয়েটাকে যে তোমার যখন আমাকে পছন্দ ছিল না তুমি এতদিন কেন ওয়েট করালে, তুমি আগেই বলে দিলে তুমি বিয়ে করবে না, আমি একটা জিনিস নিয়ে আর কতবার হার্ট হবো। মেয়েটা না চুপ করে রয়েছে, বলছে কি হলো তুমি কথা কেন বলছো না, তোমার যদি বিয়ে করার প্রতি কোনো আপত্তিকর ব্যাপার ছিল তুমি সেটা আমাকে আগে বলতে, তুমি এতদিন পর কেন বলছো। হঠাৎ শুনতে পাচ্ছে যে মেয়েটার ফোন থেকে একটা ছেলের গলা, সেই ছেলেটা ওকে বলছে যে তোর বিয়ে করার খুব শখ তাই না, তোর বিয়ে করার শখ আমি বার করছি, খুব শিগগিরই তোর সঙ্গে দেখা হচ্ছে। তখন মেয়েটাকে ও এখন ফোনে ওভার দা ফোনে বিশাল বলছে এটা কার কথা, কে বলছে কথাগুলো,
আর কোনো কথা না, হট করে ফোনটা কেটে গেল, কেটে যাওয়ার পর ফোনটা সুইচ অফ হয়ে গেছে। এবার ফোনের পর ফোন করে যাচ্ছে মেয়েটাকে, মেয়েটার ফোন লাগছে না, মেয়েটার বাড়ির লোককে ফোন করে, মেয়েটার বাড়ির লোক হয়তো ঘুমাচ্ছিল, ফোন তুলতে পারেনি, তখন না ও জায়াবুকে ফোন করে, জায়াবুও ফোন তোলেনি, মানে এই অরবিন্দটাও ফোন তোলেনি। মাকে এসে বলে যে মা এরকম এরকম, কিন্তু ও বলছে, ওর মা ছেলে দুজনে খুব চিন্তায় পড়ে যায়। যে শেষ রাত্রির বলছে, কেন হঠাৎ করে এইসব কথা বলছে, হঠাৎ এই বিয়ে আর 3-4 দিন বাকি, এরকম তো কথা এই টাইমে মানায় না। ওরা চিন্তা ভাবনা করছে কি করব কি করব, ঘুম তো কারো ওরা আসছে না। 3:30 পৌনে 4টে ভোরবেলা হয়েছে, তখন মেয়েটার বাবার ফোন থেকে এই বিশালের কাছে একটা ফোন এসছে। ফোন তুলে বিশাল কথা বলতে যাবে, শুনতে পাচ্ছে আশপাশ থেকে খুব কান্নার আওয়াজ। না কি হয়েছে না, মেয়েটা নিজের ঘরেই আত্মহত্যা করে নিয়েছে বিয়ের 3-4 দিন আগে, বুঝতে পারছো? হঠাৎ করে মেয়েটা আত্মহত্যা করে নিয়েছে ঘরের মধ্যে। তো এরা তো এখান থেকে তড়িঘড়ি যায়, অরবিন্দদাও যায়। তো ওরা গিয়ে দেখছে যে মেয়েটা যেই ঘরে আত্মহত্যা করেছে সেই ঘরে একটা আয়না ছিল, মেয়েটার বডি যেমন ঝুলছে ঝুলছে, একটা আয়না ছিল। সেই আয়নার মধ্যে না লিপস্টিক দিয়ে একটা ড্রয়িং করা রয়েছে, যে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে রয়েছে, সেই মেয়েটার মাথায় একটা গোল বড় টিপ, আর মেয়েটা ছেলেটার দিকে তাকিয়ে রয়েছে। এই ড্রয়িংটা করে কিন্তু ওই মেয়েটা আত্মহত্যা করেছে। এটা খুব অবাক করা বিষয় জিনিসটা। তারপর থেকে কি হলো, এর বাড়ির মধ্যে মানে সকালবেলা একরকম ওয়েদার, আর যখনই সন্ধে নামছে ওয়েদার পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। রাত্রিবেলা করে কি হচ্ছে, উপরে চিলে ঘোড়ার ঘরটা থেকে না উলুধ্বনি শোনা যাচ্ছে, মানে কেউ যেন উলু দিতে দিতে নিচে নামছে। আবার রান্নাঘরের পাশ থেকে ফিস ফিস করে একটা হাসির শব্দ আসছে, সেটা কিন্তু ছেলের আওয়াজ আসছে। মাও শুনছে ছেলেও শুনছে, এরা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কি করবে। আর ছেলেটা না এতটা ডিপ্রেস হয়ে গেছিল যে ওকে মনে হচ্ছিল যে কোনো রকম মনোবিজ্ঞানী দেখাতে হবে। ওর মা বারবার করে মানে শুনতো জিনিসগুলো, বলতো, কিন্তু ওরা কিছু করতো না, মানে just বুঝতে পারছিল না অ্যাকচুয়ালি কি করবে। আশপাশ থেকে আওয়াজটা আসছে না, নিজের বাড়ি থেকে শব্দটা আসছে, সেটা ওরা বুঝতে পারছিল না। তো এরকমই একটা দিন হয়েছে যে মোটামুটি ওর মা সন্ধ্যেবেলার দিকে কাপড় তুলতে গেছে উপরে, ছাদে যে কাপড়গুলো মেলেছিল দুপুরবেলার দিকে, ওগুলো তুলতে গেছে। তুলতে কি কি হয়েছে, উনি ছাদ থেকে মানে সিঁড়ি থেকে পড়ে গেছে, পড়ে একদম মাথা ব্যথা ফেটে একাকার কাণ্ড। উনি গেটের সামনে পড়ে রয়েছে, পড়ে উনি জাস্ট তর পাচ্ছে, চিৎকার করছে। বিশাল ঘরে বসে রয়েছে, কিন্তু উনি উঠে মানে ওনার মাকে কোনো কিছু করছে না, টেক কেয়ার করছে না, খালি দেখছে হা করে। ওনার চিৎকার শুনে আশেপাশের লোক চলে এসছে, এসে নিয়ে তারপর ওর জামাইবাবুকে খবর দেয়, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। ইন ট্রানজিট ওই ভদ্রমহিলা কিন্তু মারা যায়, মানে অরবিন্দ তার শাশুড়ি আর বিশালের মা, তুমি ধরে নাও, উনি কিন্তু মারা যায় ইন ট্রানজিট। এবার ডাক্তারখানায় যখন পৌঁছায় তখন ওনাকে মৃত ঘোষণা করা হয়, কিন্তু ডাক্তারের তরফ থেকে একটা মানে নোটিফিকেশন আসে যে ওই যে ভদ্রমহিলা যিনি মারা গেছেন, বিশালের মা, ওনার ঘাড়ের কাছ থেকে গাল অবধি একটা কালশিটে দাগ রয়েছে। মানে মনে হচ্ছে ঘাড়ের কাছে কোনো আঙুলের ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, আর গালের কাছে মনে হচ্ছে একটা পুরো মানে হাতে যে পাঞ্জা থাকে না, ওই পাঞ্জার মতো একটা মানে ছাপ রয়েছে পুরোপুরি, মানে ওনাকে কেউ মেরে ফেলেছে ওখান থেকে। পোস্টমর্টম করা হয়, পোস্টমর্টমে সেরকম কিছু মানে পাওয়া যায়নি, সবাই এটা আন্দাজ করা যাচ্ছিল যে উপর থেকে পড়েই দাগটা এসছে, মানে অ্যাকচুয়ালি ইন্টারনাল ব্লিডিং হচ্ছিল, ব্রেন হ্যামারেজ হয়ে গেছিল, ওই জন্য উনি মারা গেছে। তারপর থেকে কি হয় যে এর যে দিদি আছে, দিদি ভাইকে টেক কেয়ার করার জন্য বাড়িতে আসে, আর দিদিকে সন্ধ্যেবেলার পর কিছুতেই না ভাই ঘরে থাকতে দিচ্ছে না, মানে বিশাল ওনাকে বের করে দিচ্ছে। মানে এমন হচ্ছে যে সন্ধ্যেবেলার পর বিশাল এতটা অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে যে ওকে কামড়ে দিয়ে যাচ্ছে, দিদিকে মানে কামড়ে বের করে দেবে, এরকম এরকম অবস্থা হয়ে যাচ্ছে, যে কামড়াতে যাচ্ছে, ধাক্কা মেরে বের করে দিতে যাচ্ছে, ঠিক আছে? তো ওই সাইকোলজিস্ট দেখানো হয়েছিল, তো উনি কিছু না স্লিপিং পিলস, ঠিক আছে, স্লিপিং পিলস ওনাকে সাজেস্ট করেছিল, মানে তোমার ওই লো গ্রেড স্লিপিং পিলস যেগুলো থাকে যেগুলো। তো রোজ রোজ ওরকম করে বের করে দিচ্ছে। তো দিদি কি করেছে, আগে আগে ওই ঘুমের ওষুধগুলোকে খাইয়ে দিয়েছে, যে দেখি কি হয়। তো খাইয়ে দিয়েছে, বা ঘুমন্ত অবস্থায় না বিশাল ওর দিদিকে বলছে, বারবার করে প্রম্পট করে যাচ্ছে যে তুই বেরিয়ে যা দিদি, তুই থাকিস না, তুই বেরিয়ে যা। ওর দিদি বলছে আমি থাকবোই আজকে, আমি দেখি কি হয়। বিশাল ঘুমাচ্ছে। আর এই বাড়িটাতে যখনই ও দিদি আসতো, ও দিদির সঙ্গে কিন্তু অরবিন্দদার ঝামেলা হতো, কোনো না কোনো কিছু নিয়ে ঝামেলা হতো, মানে কথা বলতে বলতে হঠাৎ করে ঝামেলা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে পুরোপুরি, বুঝতে পারছো? তো একদিন এরকম ঝামেলা করেছে অরবিন্দদার সাথে, নিয়ে কি করেছে, ভাই পাশে ঘুমিয়ে রয়েছে, একটা পাওয়ার সেভার লাইট জ্বলছে, উনি খাটে বসে রয়েছে, বাঁ দিকে ভাই শুয়ে রয়েছে, ডান দিকে মনে করো গেটটা রয়েছে যেটা দিয়ে ডাইনিংটা দেখা যায়। বলছে ভাই শুয়ে রয়েছে, আমার মাথা প্রচন্ড গরম ছিল ওই টাইমে, মানে ওনার ওয়াইফের যেটা বক্তব্য ছিল, অরবিন্দদার ওয়াইফের, যে মাথা খুব গরম ছিল ওই টাইমে আমার। আমি বারবার করে ভাইকে দেখছি আর ফোনটা দেখছি, যে যদি আবার অরবিন্দ ফোন করে আমাকে। এইবার কি হয়েছে, ভাইয়ের দিকে ঘুরে তাকিয়েছে, তাকিয়ে দেখছে ভাই ঘুমাচ্ছে, তাকিয়ে যেই ওই গেটের দিকে তাকিয়েছে, উনার বক্তব্য হচ্ছে একটা গুরুভার অন্ধকার যেমন হয় না, ওরকম গুরুভার অন্ধকার, পুরো ধোঁয়া শেপ পুরোপুরি, একজন মহিলা টাইপের একজন কোনো এন্টিটি ওনার দিকে এগিয়ে এসছে, যার মাথায় একটা বড় গোল টিপ ছিল, সেটা পুরো জল জল করছিল। এটা হঠাৎ করে ওনার দিকে এসে না পুরোপুরি অনেকটা সামনে এসে মিলিয়ে গেছে, মানে উনি ওইটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যায় উনি। উনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে মানে চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দেয়। ফোন ঘরের মধ্যেই পড়েছিল, যে সেই ফোনটা নিয়ে যে অরবিন্দ তাকে ফোন করবে সেইটুকু সাহস ওনার ছিল না।
তো পাড়ার লোক বেরিয়ে আসে চিৎকার শুনে, পাড়ার লোককে বলে এরকম এরকম হচ্ছে বাড়ির মধ্যে। তো ওই পাড়ার লোকের ফোন থেকে অরবিন্দদাকে ফোন করে, অরবিন্দদা আসে, এসে ওয়াইফকে নিয়ে যায়, নিয়ে গিয়ে পরের দিনকে চিন্তা ভাবনা করে যে ওনাদের একজন বয়স্ক একজন তান্ত্রিক রয়েছে, যে বিভিন্ন আগে কাজ করেছিল ওদের, বাস্তু পুজো থেকে শুরু করে যা যা দরকার থাকে, যেগুলো নর্মালি হয় একজন তান্ত্রিক করে থাকে। তো ওনার সঙ্গে যোগাযোগ করে, যোগাযোগ করে বলে আপনি একটু আসুন, এসে দেখুন, আমি অন্য কাউকে ভরসা করতে পারছি না যে বাড়ির মধ্যে এগুলো কেন হচ্ছে ব্যাক টু ব্যাক। তো ওই তান্ত্রিক ভদ্রলোক আসেন, এসে নিয়ে বলে যে আমি একটা প্রক্রিয়া বলছি, এটা আপনাকে করতে হবে। প্রক্রিয়াটা কি ছিল, যেটা পিতলের থালা থালা নিতে হবে, ওই থালার মধ্যে সিঁদুর, আলতা, কিছু কাঁচের চুড়ি রাখতে হবে রেড কালারের, রেখে নিয়ে আর দুটো লেবু, লেবুর মধ্যে সিঁদুরের ফোঁটা উনি দিয়ে দেবে। ওই লেবুটা ওই পার্টিকুলার জিনিসটা নিয়ে গিয়ে যেখানে আওয়াজটা হচ্ছে, উলুধ্বনি যেখানে হচ্ছে ওই চিলেকোটার ঘরে, ওটা রেখে আসতে হবে। আর ওভারনাইট রাখতে হবে, সারাটা রাত রাখতে হবে। পরের দিনকে কি স্ট্যাটাস আছে সেটা ওনাকে জানাতে হবে। এটা উনি প্রক্রিয়াটা বলেছিল। তো ওরা সেই হিসাবে সেই প্রক্রিয়াটা করে। পরের দিন দেখছে যে ওই দুটো লেবুকে কেউ চটকিয়ে দিয়েছে পুরোপুরি। আর একটা লেবুর কালার হয়ে গেছে পুরোপুরি ভিতরে ব্ল্যাক, আর একটা লেবুর কালার হয়েছে রেড, মানে দেখে মনে হচ্ছে কি যেন সিঁদুর মাখিয়ে দিয়েছে পুরোপুরি লেবুটাকে চটকিয়ে। তখন ওই তান্ত্রিক যিনি ছিলেন উনি দেখে নিয়ে এই অরবিন্দদাকে বলে যে দেখুন, আপনার বাড়িতে যে বিদেহী বিরাজমান এই মুহূর্তে, উনি কিন্তু না পুরুষ না মহিলা, উনি কিন্তু ট্রান্সজেন্ডার। আমি এটা প্রথম দিনকে ঢুকেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমি প্রক্রিয়াটা করতে বললাম। আর উনি কিন্তু একটা খুব মুমূর্ষু রূপ ধারণ করে নিয়েছে বাড়িটার মধ্যে। আমি জানি না এটা কেন হয়েছে। উনাকে এক্ষুনি যদি না থামানো হয়, উনি কিন্তু বাড়ির মধ্যে পুরোপুরি মৃত্যু মিছিল লাগিয়ে দেবে। তো উনি তারপরে একজনের কন্ট্যাক্ট দেয়, যেটা তোমাকে প্রথমেই বললাম, তাকে কন্ট্যাক্ট করা যায়নি। তারপরে যে তান্ত্রিক এসে ওনার সঙ্গে ফ্রড করেছে। আমি পুরো ঘটনাটা শুনলাম, শুনে অরবিন্দকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কি এরকম কিছু হয়েছে, যে আশেপাশে কোনো এরকম ট্রান্সজেন্ডার যে তার সঙ্গে তোমাদের কোনো ঝামেলা ছিল, বা পার্টিকুলার কোনো অভিশাপ তোমরা পেয়েছো, বা কিছু পার্টিকুলার কিছু মানে এরকম কোনো ঝামেলা টামেলা কিছু হয়েছে যে সে আত্মহত্যা করে নিয়েছে কোনো কারণে। বলছে আমাদের দূর দূরান্ততা কোনো ট্রান্সজেন্ডারের সাথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি, আর এরকম কাউকে আমরা চিনিও না। তো আমি পুরোটা শুনলাম, শুনে বললাম কি তুমি একটা কাজ করো, তুমি আজকে বাড়ি চলে যাও, দুদিন পর আমার সঙ্গে যোগাযোগ করো, আমি তোমাকে গুরুভাইয়ের চেম্বারে নিয়ে যাচ্ছি। তুমি এই যে পুরো ঘটনাটা আমাকে বললে, এটা তুমি গুরুভাইকেও বলবে, কোনো না কোনো একটা সলিউশন করা যাবে। আর যেদিনকে তুমি আসবে সন্ধ্যেবেলা করে আসবে, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে থাকবে, তুমি তারপরের দিনকে তুমি ফিরে যাবে। তাই হলো। উনি দুদিন পর আসলেন, আসার পর গুরুভাইয়ের চেম্বারে গেল, গুরুভাইয়ের সঙ্গে গিয়ে কথাবার্তা বললো। গুরুভাইও জিজ্ঞেস করছিল যে পুরো ঘটনাটা শোনার পর, যে এরকম কোনো ট্রান্সজেন্ডারের সঙ্গে কোনো ঝামেলা বা কোনো অভিশাপ, বা হয়তো ওই যে বিশাল নামে ছেলেটা আছে এমন কোনো জায়গায় গিয়ে টয়লেট ফয়লেট করেছে যেখান থেকে কানেক্ট হয়ে গেছে, এমন কি কিছু মনে পড়ছে কি কিছু? তো অরবিন্দ কিছু হিসাব মিলছে না। এবার গুরুভাই চিন্তা করছে অন্য অ্যাঙ্গেল থেকে, আমি ক্যালকুলেশন করছি অন্য অ্যাঙ্গেল থেকে। আমি ভাবছি যে চলো ঠিক আছে, ওর যে প্রিভিয়াস যে গার্লফ্রেন্ড ছিল সে ওকে ছেড়ে দিয়েছে, ওর হবু বউ আত্মহত্যা করেছে, মা মারা গেছে, কিন্তু এই বন্ধুটা কেন মারা গেল? আমি বলেও ছিলাম এই কথাটা। তো গুরুভাই বলছে হয়তো ওকে সাপোর্ট করতো বলে মারা গেছে ও বন্ধুটা। তাহলে সাপোর্ট তোকে অরবিন্দ দাও করে, সেরকম হলে তো অরবিন্দ দাকেও হান্ট করতে পারতো। তো সেক্ষেত্রে তো সেই জিনিসটা হয়নি। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম যে সবকিছু শুরু হয়েছে কিন্তু এই মৃত্যু মিছিল যেটা শুরু হয়েছে, এটা কিন্তু ওই বন্ধুটা মৃত্যুর পরই। তো গুরুভাই বলছে তুমি কি করতে চাইছো? আমার এই বন্ধুর মৃত্যুর কারণটা জানার খুব ইচ্ছা হচ্ছে। বলছে তাহলে একবার গিয়ে তুমি ঘুরে আসো যদি তোমার এতটাই ইচ্ছা থাকে। আমি বললাম যে নেক্সট ছুটিতে না আমি অরবিন্দ তোমার সঙ্গে আমি যাবো। আর যাওয়ার আগে না তুমি একটা কাজ করো, যে তুমি তোমার শালা তো সকালবেলার দিকে কোনো খুব একটা সমস্যা থাকে না, তুমি চেষ্টা করো যে অ্যাড্রেসটা যদি কোনোভাবে বার করা যায়, যে এক্স্যাক্টলি কোন জায়গাটা থাকে, নরেন্দ্রপুরের কোন জায়গায় থাকে, ঠিক আছে? এটা তুমি একবার বার করার চেষ্টা করো। তো খুব সহজেই এটা বার করা গেছে। আর ওই ছেলেটার সঙ্গে না ওই অরবিন্দদার মানে শালা যে ছিল, আর যে ছেলেটার বেস্ট ফ্রেন্ড ছিল, ওদের একটা ফটো ছিল ঘরের মধ্যে। ওই ফটো থেকে অরবিন্দদা একটা ফোনে ফটো তুলে নেয়, আর অ্যাড্রেসটা ওর শালাই বলে দেয় যে এরকম পার্টিকুলার জায়গাতে ওর বাড়ি রয়েছে। তো বাড়িতে যাওয়া হয়, মানে খোঁজা হয় ওই এরিয়াতে গিয়ে। বহু খোঁজার পর ফটো দেখানোর পর জানা যায় যে না, ওনার যে কাকা রয়েছে, যে ছেলেটা মারা গেছে, ওনার যে কাকা রয়েছে, ওনার কাকা হচ্ছে ওই লোকাল ক্লাবের সম্পাদক, একটা ভালো পোস্টে রয়েছে। তো ওর বাড়ি খুঁজতে আমাদের খুব একটা সমস্যা হয়নি। তো ওর বাড়িতে যখন গিয়েছি, ওর কাকা বেরিয়ে এসছে, তো জিজ্ঞেস করছে কি ব্যাপার, আপনারা কারা? তো আমি তখন বললাম যে দেখুন এই যে বিশাল যে গান বাজনা করতো, তো তার সঙ্গে আমিও যেতাম। তো এই দাদার সঙ্গে আমার খুব ভালো আলাপ ছিল। আমি জানতাম না দাদা মারা গেছেন। উনি কি করে মারা গেল, কিভাবে মারা গেল আমি না, আমার জানা, আমি ওই পার্টিকুলার রিজনের জন্য এখানে এসেছি যে আমার জানা হয়নি। তো ওই পাড়ার লোক যারা যারা ছিল না আশেপাশে, তো ওরা পিছন থেকে প্রম্পট করছে কি যে ওকে দাদা বলো না, ও দাদা কোনোদিনও ছিলই না, ও ছিল দিদি। আমরা তখন অবাক হয়ে যাচ্ছি, দাদা ছিল না দিদি মানে? তখন ওর কাকা বলছে যে ও চলে গেছে না, আমাদের ফ্যামিলির সম্মান বাঁচিয়ে দিয়ে গেছে পুরোপুরি, ঠিক আছে? ও মুক্তি পেয়ে যাক এটাই আমি চাই।
হ্যাঁ, ও গেছে, খুব ভালো হয়েছে, মানে ওর প্রতি যেন মানে ওই ছেলেটার প্রতি যেন একটা অন্যরকম বিদ্বেষ রয়েছে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি হয়েছে? তখন উনি বলছে যে যখন যে বেস্ট ফ্রেন্ড যে মারা গেছে, ইনি যখন ছোট ছিল তখন কি হয়েছিল, এর পাশের বাড়িতে একজন নিউ বর্ন বেবি হয়েছিল, তো কিছু ট্রান্সজেন্ডার মহিলা এসেছিল। সেই ট্রান্সজেন্ডার মহিলারা ওই কিছু রিচুয়ালস থাকে, সেই রিচুয়ালস গুলো পালন করছিল, আর ওরাও ক্ল্যাপিং করছে হাত দিয়ে, আর এই ছেলেটাও ব্যালকনিতে দাঁড়িয়ে ওদের দেখা দেখি ক্ল্যাপিং করছে, ওরাও করছে এও করছে। এবার দেখো ওদের ক্ল্যাপিং সবাই কিন্তু ম্যাচ করাতে পারে না, ওদের ক্ল্যাপিং ওরাই একমাত্র চেনে, ঠিক আছে? তো এও ব্যালকনি থেকে ক্ল্যাপ করছে, এরা বুঝে গেছিল যে ও কিন্তু স্পেশাল। তোর বাবাকে এসে বলেছিল, ছেলেটার বাবাকে, যে দেখুন আপনার ছেলেকে আমাকে দিয়ে দিন, ও কিন্তু স্পেশাল, আমরা দেখে নেবো জিনিসটা। তো বাবা বলেছিল না, আমার ওয়াইফ মারা গেছে, মানে ওই ছেলেটা হওয়ার টাইমে ওনার মা মারা গেছিল, পরবর্তীকালে উনি ওর ছেলেটার মৃত্যুর 2-3 বছর আগে বাবাও মারা গেছে, বলেছিল যে আমার ছেলে বড় হলে ঠিক হয়ে যাবে। তো ইনারা কবে বুঝতে পেরেছে প্রপারলি যে ওনার মধ্যে ম্যানলি ব্যাপারটা নেই, পুরুষত্ব ব্যাপারটা নেই, সেটা হচ্ছে ছেলেটার একবার অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট হয়, বন্ধুর গাড়ির পিছনে যাচ্ছিল, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়। মানে অ্যাক্সিডেন্টের সময় যখন ওকে হসপিটালাইজ করা হয়, ক্যাথিড্রাল পড়ানোর টাইমে কিন্তু কিছু প্রবলেম দেখা দিয়েছিল। আমি আশা করি তোমাকে বোঝাতে পারছি, আমি এটা ডিটেলসে ওটা বলছি না, তুমি বুঝতে পারছো যে ক্যাথিড্রাল পড়ানোর টাইমে একটু প্রবলেমেটিক হয়ে যায় জায়গাটা। তখন এটা বুঝতে পারে যে এই ছেলেটার মধ্যে কিন্তু সেই ম্যানলি ব্যাপারটা নেই। আমাদের যখন ওনার কাকা এই ঘটনাটা বলছিল, ওই ঘরের মানে ভিতরে একটা গ্রিল ছিল, ওই গ্রিলের ভিতর থেকে একটা মেয়ে অনেকক্ষণ ধরে আমাদের কিছু না কিছু বলার জন্য চেষ্টা করছিল, বুঝতে পারছিলাম, কিন্তু ও সামনে আসছিল না। তো বলছে যে আমাদেরকে তখন উনি বলছে কাকা, যে জানো তারপরে কি করেছে, কিভাবে আমাদের সম্মান মানে নষ্ট করেছে, আমার পাড়ায় কত নাম ডাক। আর ও কি করেছে, পাড়াতে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের দিনকে পুরো পাড়া ভর্তি লোক, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, ওর মধ্যে এই ছেলেটা এর বেস্ট ফ্রেন্ড ছিল, এই শাড়ি পরেছে, মাথায় ফলস চুল লাগিয়েছে, সিঁদুর পরেছে, আর ঠিক কপালে একটা বড় লাল টিপ পরে, ঝুমুর টুমুর পরে পুরোপুরি সবার সামনে বেরিয়ে গেছে। এইবার যখনই কথাটা বলেছে না, বড় লাল টিপ পরে, আমার গা কাঁপুনি দিয়ে উঠেছে হঠাৎ করে। ক্যালকুলেশন মিলছে তো ওখানে পুরোপুরি। অরবিন্দ দা আমাদের তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। হ্যাঁ, বলছে ওখানে গিয়ে ওইভাবে নাচ করতে গেছে ওখানেও। আমি সবার সামনে ওকে জুতো দিয়ে মারতে মারতে বাড়ি অব্দি নিয়ে এসে, আর বাড়িতে নিয়ে আসলাম। তারপর ছেলেটা আর একদিনও থাকলো না, ওই রাত্রিটা ছিল, তার পরের দিনকেই কিন্তু উনি আত্মহত্যা করে নেয় নিজের ঘরে। ওর কথা আর আপনারা জিজ্ঞেস করবেন না, আমি যেটুকু আপনাদেরকে বলার বলে দিয়েছি, আপনারা চেনাশোনা ছিল, এবার আস্তে আস্তে ভুলে যান ওকে, ঠিক আছে? আমাদের তো পুরোপুরি ক্যালকুলেশন মিলে গেছে। আমরা ওখান থেকে বেরিয়ে আসছি, কিছুটা রাস্তা গেছি, হঠাৎ দেখছি যে একটা পিছন থেকে না একটা মেয়ে সাইকেল নিয়ে আমাদেরকে ফলো করে করে আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলছে, আপনারা একটু দাঁড়ান, আমার কিছু বলার রয়েছে। আমি বললাম, আপনি ঘরের ভিতরে আপনি ছিলেন না? বলছে হ্যাঁ। বললো, আমার বাবাই আপনার সঙ্গে কথা বলছিল। মানে বুঝতে পারলাম যে কাকার মেয়ে। বলছে ওই দাদা ভাই, মানে ওই ছেলেটাকেও দাদা ভাই বলতো, যে দাদা ভাই ব্যাপারে কিছু বলার আপনাদেরকে আছে, আপনাদের যদি সময় থাকে তাহলে আমি একটু বলতে পারি, হয়তো আপনাদের কিছু হেল্প হতে পারে। আমি বললাম হ্যাঁ বলুন। তখন বলছে যে এরকম দাদা ভাই খুব পছন্দ করতো বিশাল দাকে, খুব ভালোবাসতো, খুব পছন্দ করতো। অ্যাকচুয়ালি দাদা ভাই এই যে বিশালের যে প্রথম যে গার্লফ্রেন্ড ছিল, একে কাটিয়েছে দাদা ভাই, কাটিয়েছে, সম্পর্কটা ভাঙিয়েছে দাদা ভাই, ভাঙিয়েছে। ও কখনো চাইতো না যে অন্য কারোর হয়ে যাক। ইভেন যেদিনকে লাস্ট দিনকে বিশালদা বাড়িতে এসছিল, বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য এসছিল, যেরকম ওর সঙ্গে দেখা হয়েছে, বিয়েটা হয়ে যাবে, তখন দাদাভাই কিন্তু ওকে অনেকবার করে বলেছিল, আমাকে ঘর থেকে বের করে দিয়েছিল, আর দাদাভাই নিজের প্রপোজালটা ওকে দিয়েছিল ওই টাইমে। তখন বিশালদা খুব চিল্লামিলি করে ওঠে যে আমি তোমাকে সবকিছু জেনেও আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম, আর তারপর তুমি এইসব কথাবার্তা আমাকে বলছো। এই নিয়ে কিন্তু একটা কথা কাটাকাটি হয়, ও ওখান থেকে বিশাল বেরিয়ে যায় রাগ করে। এই ঝগড়াটা তোমাকে বলেছিলাম যে বিয়ের কয়েকদিন আগে, যখন ও মানে কিছুদিন আগে যখন ওর বাড়িতে গিয়ে ঝামেলাটা হয়েছিল, তখন এবারে এ কি করে, এ নিজের রূপে ফিরে আসে, যে একে তো সম্পর্ক শেষ হয়ে গেল, এ নিজের রূপে ফিরে আসে, নিজের রূপে ফিরে এসে কি করে এরকম ডান্স ফান্স করার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে বেরিয়ে যায়। তারপরে এর কাকা এইভাবে মারতে মারতে বাড়িতে নিয়ে আসে, আর বাড়িতে আসার পর ছেলেটা খুব কান্নাকাটি করছিল, তখন এই মেয়েটা সামনেই ছিল। আর এই যে ছেলেটা আছে, যে ট্রান্সজেন্ডার যাকে বলা হচ্ছে, এর কিন্তু তারাপীঠে বিভিন্ন জায়গাতে, মানে যেখানে যেখানে মনে করো এই তন্ত্র বিদ্যার কাজ হয়, এখানে কিন্তু যাতায়াত ছিল একটা। আর ছেলেটা খুব ভালো গিটার বাজাতো, বিশাল যখন গান টান করতে যেত, এ কিন্তু গিটারের কাজ করেছে বিশালের সঙ্গে অনেকবার, ঠিক আছে? তো এ কি করেছে, এ বলছে যে এখন আমার কাছে একটাই উপায় রয়েছে, মেয়েটাকে বলেছিল, মেয়েটাকে দুটো কথা ওইটা বলেছিল, যে আমি নিজেকে শয়তানকে আহুতি দেব, 7 দিন তুই আর এই উপরে ঘরে আসবি না, তুই আমি আজকে থেকে যে তুই নিচে যাবি, 7 দিন আর আমার ঘরে ঢুকবি না, আমি নিজেকে শয়তানকে আহুতি দেব, আমার কাছে আর অন্য কোনো রাস্তা নেই,
তখন মেয়েটা বলছে, দাদা ভাই তুমি কি করছো, তুমি ছেড়ে দাও এসব জিনিসগুলো, বিশালদাকে তুমি তো ভালোবাসো, যখন তুমি তখন বিশালদাকে ভালো করে বাঁচতে দাও, তুমি তুমি কেন এই জিনিসগুলো করছো? বলছে আমার কাছে আর কোনো অপশন নেই, আমার কাছে আর কোনো অপশন নেই, তোকে আমি খালি যেটুকু বলছি তুই কিন্তু সেটুকু করবি, তুই আর 7 দিন এই উপরের ঘরে আসবি না। মেয়েটাকে ওখান থেকে ঘর থেকে বার করে দেয়, আর তার পরের দিনকে কিন্তু উনি আত্মহত্যা করে দেয়। আর আত্মহত্যা করার টাইমে ওই মেঝের মধ্যে একটা ছক কাটা ছিল, যেখানে কিছু ব্লাড হালকা শুকিয়ে গিয়েছিল, মানে উনি নিজের হাত কেটে রক্ত দিয়েছিল ওখানে, ঠিক আছে? রক্ত দিয়ে কিন্তু উনি শয়তানকে আহুতি দিয়েছিল, যেটা ওনার মানে যে ভাই মানে বোন যে ছিল তার থেকে আমরা যেটা শুনতে পেরেছি। আমরা পুরো ঘটনাটা শুনলাম। তারপর আর একটা কথা বলেছিল যে আমরা উনি চলে যাওয়ার পরেও, মানে ওনার দাদা যখন আত্মহত্যা করে নেয়, তারপরে ওর প্রেজেন্স কিন্তু ওই ঘরে বোঝা যেত, যে খুব মিড নাইটে কান্নার আওয়াজ পাওয়া যেত। মানে কান্না মানে কিরকম টাইপের কান্না, ওই কান্নার কোনো রকম মানে ব্যাখ্যা হয় না, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হচ্ছিল এই মেয়েটা ড্রয়িং করাতো বা ছোট ছোট বাচ্চাদেরকে, মানে এই যে যার কথা আমি বলছি, ঠিক আছে, এনার যে বোন আমাদের ঘটনাটা বলছে, ইনি কিন্তু ড্রয়িং শেখাতো বাড়ি। তো বহু বাচ্চা আসতো ড্রয়িং ফ্রয়িং করার জন্য। তো একদিন কি হয়েছে যে একটা বাচ্চা, মানে সবাই চলে গেছে বাড়ি, মানে ড্রয়িং ফ্রয়িং কমপ্লিট করে চলে গেছে, এই বাচ্চাটার বাবা আসবে, তারপর বাচ্চাটা বেরোবে। লোডশেডিং হয়ে গেছিল বাড়ির মধ্যে। এনার মা আর বাবা দুজনেই না পলিটিক্সের সঙ্গে যুক্ত। তো এরা বেশিরভাগ সময়টা বাইরেই থাকতো, ওই কাকা আর কাকিমা, ঠিক আছে, ছেলেটার। তো বাচ্চাটা ঘরের মধ্যে বসে রয়েছে, আর ও ড্রয়িং ফ্রয়িং কমপ্লিট হয়ে গেছে, ওর বাবা আসবে, বেরোবে। মেয়েটা কি করেছে, একটা এমার্জেন্সি লাইট সিঁড়ির সামনে রেখেছে, একটা এমার্জেন্সি লাইট ঘরে রেখেছে, যেটা আমাদের বলেছিল। তো বাচ্চাটা দেখছে যে ও গেটের সামনে, মানে জানলা দিয়ে দেখছে যে ওর বাবা সাইকেল নিয়ে ঢুকছে। তো বললো যে ম্যাডাম আমি বেরিয়েছি, বাবা এসে গেছে। বাচ্চাটার বয়স ওরকম 8-9 বছর। তো বাচ্চাটা বাইরে গিয়ে জুতো পরতে গিয়ে প্রচন্ড ভয় পেয়ে যায়, মানে চিৎকার করে পুরোপুরি আকাটা হয়ে যায়, পুরোপুরি ধরে নাও। ওর বাবাও চলে আসে, বাড়ির মধ্যে কি হয়েছে প্রায় সেন্সলেস অবস্থা হয়ে যায়। তো বাচ্চাটা যেটা বক্তব্য ছিল যে সিঁড়ির কাছে এমন একজন দাঁড়িয়ে ছিল যার পা মাটিতে টাচ করছিল না, বুঝতে পারছো? যে এমন কেউ সিঁড়ির সামনে দাঁড়িয়ে ছিল যে তার পা কিন্তু মাটি টাচ করছিল না, সে ফ্লোটিং করছিল পুরোপুরি। ওরা বুঝতে পারে এই জিনিসগুলো, যে বাড়ির মধ্যে কিছু না কিছু সমস্যা হচ্ছে। তারপর থেকে আর বাড়িতে কোনো সেরকম কোনো প্রবলেম হয়নি। এই ঘটনাটা পুরোটা মেয়েটা আমাদেরকে বললো। আমাদের পুরোপুরি ওই টাইমে দাঁড়িয়ে থেকে পুরো হিসাব মিলে গেল। আমরা একটু এগিয়ে গিয়ে ওই মেয়েটাকে ছেড়ে দিলাম। তারপরে গুরু ভাইকে ওখান থেকে দাঁড়িয়ে রাজার ফোনে ফোন করলাম, যে গুরু ভাইকে একটু ফোনটা দে, খুব দরকার আছে। গুরু ভাইকে সমস্ত ব্যাপারটা বললাম, যে দেখুন এই এই সমস্যা কিন্তু হয়ে রয়েছে বাড়িটার মধ্যে। বলছে এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। আমাকে বলছে যে তুই কখনো কখনো আমার কাজ কমিয়ে দিস, কখনো কখনো কাজ আমার বাড়িয়ে দিস, কিন্তু এই যে কাজটা করেছিস এর জন্য আমি খুব খুশি, তুই বাড়িতে আয়, খুব কথা হবে তোর সাথে, ঠিক আছে? আর অরবিন্দদাকে বলিস একবার আসার জন্য, ঠিক আছে? তো আমরা অরবিন্দদাকে নিয়ে একটা দিন সময় করে আবার গুরুভাই চেম্বারে যাই। তো গুরুভাই পুরো ঘটনাটা আমরা ওখানে গিয়ে একবার ভালো করে বলি সামনাসামনি। তো গুরুভাই বলে যে দেখো, আমার যেটা মনে হচ্ছে, তাহলে এই বাড়িটাতে যখন ও শয়তানকে আহুতি দিয়েছে তার মানে খুব পাওয়ারফুল হয়ে রয়েছে। এই বাড়িটাতে এলিমিনেশনের জন্য আমাকে দশমহাবিদ্যার হেল্প নিতে হবে। ছিন্নমস্তা, মা বগলামুখী আর ধূমাবতী একসঙ্গে প্রয়োগ করবো ওখানে। আমি কাউকে ডাকছি তারাপীঠ থেকে। ওরা মানে রেকি করার আর সময় নেই, ঠিক আছে? রেকি করার সময় থাকবে না, ওনারা আসবে পরের সেদিনকে রাত্রিবেলা কাজ করে পরের দিনকে বেরিয়ে যাবে, কারণ ওদের পিক টাইম চলছে যাদেরকে ডাকা হবে, ঠিক আছে? তো সময় খুব কম রয়েছে। আমরা একটা দিন ঠিক করে এই কাজটা করব। আর যতদিন এই কাজটা কমপ্লিট হচ্ছে না, অরবিন্দ তাকে বললো যে আপনার ওয়াইফ যেন ওই বাড়ি থেকে না থাকে আর, ঠিক আছে? সন্ধ্যে অবধি থাকুক, যেমন থাকে থাকুক, তারপরে চলে আসুক, দরকার নেই কোনো কাজ বাজে, এখন দরকার নেই, আমরা সবকিছু ঠিকঠাক করিয়ে দেবো, খুব একটা সমস্যা হবে না। তো যেদিনকে মোটামুটি একটা দিন ঠিক হলো যে এই দিনকে এই যজ্ঞটা করা হবে, তো তার আগের দিন কি হয়েছে, মানে যজ্ঞের পরের দিনকে আমরা যাবো, তার আগের দিনকে আমি সকালবেলা বেরোচ্ছি অফিস যাওয়ার জন্য। সস প্যানের মধ্যে কফি বানাচ্ছিলাম। আমার মায়ের যেদিন শরীর খারাপ থাকে আমি রান্না করতে খুব ভালোবাসি, আমি নিজেই রান্না করে নিই। তো ওই সস প্যান উল্টে পুরোপুরি, মানে যেটাকে বলে না কফি কফি রান্না করার জন্য কি বলে আমি ঠিক জানি না, সসপ্যানই হয়তো বলে ওটাকে, ঠিক আছে? ওই কফির পুরো গরম কফি আমার হাতের মধ্যে পড়ে গেল হঠাৎ করে, মানে তাড়াহুড়োর মধ্যে করতে গিয়েই পড়লো বা কোনো পার্টিকুলার কারণের জন্য আমার হাতের মধ্যে পুরোপুরি কফি পুরোপুরি একদম উল্টে গেল, মানে হাতটা পুরো দগদগে হয়ে গেল পুরোপুরি। আমি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি বার্নল লাগালাম, তার সঙ্গে মাজনও লাগালাম, টুথপেস্ট যাকে বলা হয়। ওই অবস্থা অফিসে গেলাম, ঠিক আছে? গুরুভাইকে বললাম যে এই ঘটনা কিন্তু আমার সাথে হয়েছে। তারপর গুরুভাইয়ের মুখ থেকে শুনলাম যে রাজার নাকি খুব জ্বর। এদিকে ওরা কিন্তু বেরিয়ে গেছে, ওরা আসছে আজকে, ঠিক আছে? কালকে আমাদের বেরোতে হবে। তো এবারে গুরুভাই বারবার করে বলছে তোরা সব সাবধানে থাক, এবার তুই যাবি কি করে, তো তো হাতের অবস্থা হয়ে গেল, রাজার এরকম জ্বর। অফিস থেকে ফেরার সময় শুনতে পারলাম যে গুরুভাই নাকি সিঁড়ি থেকে পড়ে গেছে। মানে কিরকম লেভেলের বাধা আসছে তুমি বুঝতে পারছো একবারও, ঠিক আছে? যে গুরুভাই সিঁড়ি থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে পায়েও চোট লেগেছে আর মুখের একটা সাইড খুব বাজেভাবে ফুলে গেছে, মানে আমাদেরকে আসতে দিচ্ছে না অ্যাকচুয়ালি। আমি তো শুনে বুঝতে পারছি যে কি সমস্যাগুলো হচ্ছে, মানে প্রতি মুহূর্তে বাধা আসছে আমাদের সব দিক থেকে। তো ওনারাও এসে পৌঁছায়,
পরের দিনকে আমাদের বেরোতে হবে। আমি অফিস ছুটি নিয়েছি। এবার এই অবস্থা কি করে যাবো, মানে হাতটা এমন অবস্থা হয়ে রয়েছে যে মানে গরম চা পড়েছে বা কফি পড়েছে ঠিক আছে, আগেও পড়েছিল, কিন্তু এত খারাপ অবস্থা হয়নি। সেই অবস্থাতেই গেলাম গুরু ভাইয়ের বাড়িতে। মানে একটা জেদ পুরোপুরি আমাদের চেপে গেছিল যে ক্লিয়ার করবোই, এমন একটা অবস্থা। গুরু ভাই তো যেতে পারবে না, ডাইরেক্টলি ডিক্লেয়ার করে দিল যে আমার মনে হচ্ছে না যাওয়া হবে। এই যারা যারা এসছেন, ওরা যে তন্ত্রসাধক এসছিল দশম মহাবিদ্যা করার কাজ করার জন্য, ওনার সঙ্গে আরো দুজন ওনার শিষ্য ছিল। হুম। তো ওই দুজন শিষ্যর মধ্যে একজন থাকবে গুরু ভাইয়ের কাছে, গুরু ভাই কিছু প্রক্রিয়া ওনাকে রেডি করে দেবে, উনি সন্ধ্যেবেলা যাবে। এই মুহূর্তে আমি, রাজা আর ওই তন্ত্রসাধক আর আরেকজন যে শিষ্য, আমরা চারজন যাব। তখন রাজা বলছে যে আমি প্যারাসিটামল পুরো সাথে রেখে দিয়েছি, অ্যান্টিবায়োটিক রেখে দিয়েছি, মানে জ্বর নামবে আবার জ্বর আসবে আবার প্যারাসিটামল খাবো। আমি ওনার সামনে বসে ওই হাতে বার্নল আর মাজন লাগাচ্ছি, লাগিয়ে হাতের মধ্যে ব্যান্ডেজ বাঁধছি। ওই তন্ত্রসাধক গুরু ভাইকে জিজ্ঞেস করছি এরা কারা। তো গুরু ভাই বলছে যে এরা এরকমই ফেরোসিয়াস। ঠিক আছে, ওরা যদি মনে করে কিছু করবে তো করবেই, আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু আপনি দেখে রাখবেন এদের দুজনকে। গাড়ি নিয়ে বেরোবো তার আগে গুরু ভাই আমাকে একটা কথা বললো যে এইবার তুমি যদি গিয়ে ওই উপরে একা থাকার চিন্তা ভাবনা করো, বা পার্টিকুলার তোমার যে এক্সপ্লোর তুমি যে বিভিন্ন বাড়ি থেকে করো, সেগুলো যদি করার চেষ্টা করো, তাহলে তুমি ধরে নিও যে তুমি আসার পর তোমার সঙ্গে আমার কোনো আর সম্পর্ক থাকবে না। তুমি নিজেকেও ঠিকঠাক রাখবে, রাজাকেও দেখে রাখবে। ঠিক আছে, তোমাদের কিন্তু বাধা আসছে। আর ওই বাড়িটাতে অ্যাকচুয়ালি কি ঘটে রয়েছে সেটা তো আমি আর যাইনি, রেকি করা হয়নি। ওনারা যাচ্ছে, ওনারা দেখে নেবেন। আমরা বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমরা এবার সেরকম ভাবে কিছু করবো না, আপনি যেহেতু যাচ্ছেন না সেহেতু আমরা নিজেদের খেয়াল নিজেরা রাখতে পারবো। গাড়ি নিয়ে বেরোলাম। অরবিন্দদা গাইড ফাইড করলো, আমাদেরকে ফোন টোন করা হয়েছিল, গাইড করে নিয়ে গেল ওই বাড়িটাতে। এই বাড়িতে গিয়ে নিয়ে ওই তন্ত্রসাধক ফার্স্ট কথা বললো যে যেই বয়স্ক তান্ত্রিক ফার্স্ট এই কেসটা হ্যান্ডেল করেছিল, উনার সঙ্গে একবার কথা বলতে চাই উনি। এই যে তন্ত্রসাধক আমাদের সঙ্গে গিয়েছিল, যে যিনি দশম বিদ্যা প্রয়োগ করবে, তো ওনার সঙ্গে কথাবার্তা বললো, কথাবার্তা বলে নিয়ে পুরোপুরি বুঝলো। ঠিক আছে, বুঝে নিয়ে বললো যে সন্ধ্যেবেলা থেকে আজকে রাত্রেই যজ্ঞটা করা হবে। তো ওই যে ইয়ে ছিল, যে ওর বিশাল যে ছিল, ও ঘরের মধ্যেই ছিল। আর সকাল থেকে খুব ভালো, ও বলছে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, কিন্তু কে মারবে কি কি করবে সেই নামটা আর বলছে না। ঠিক আছে, তো ওই তন্ত্রসাধক এসে বললো যে এই ছবিটা আছে না, এই ছবিটা মানে ওই দুই বন্ধু যে ছবি রয়েছে, তো এই ছবিটা বাইরে করে দাও, এখনই বাইরে করে দাও, দিন থাকতে থাকতে বাইরে করে দাও, এই ছবিটা ঘরে রাখার দরকার নেই। ঠিক আছে। আর ওই বিশাল খালি কথা বলছে, রাজার সাথে কথা বলছে, রাজাকে সবকিছু বলছে, দাদা তুমি এখানে বসো, তুমি যাবে না, আমার ভয় লাগে সন্ধ্যেবেলার পর থেকে। সারাদিন ঠিকঠাক। এবার সন্ধ্যেবেলার দিকে উনার ওই যে চেলা রয়েছে, উনি আর দুজন মিলে কি করছে, স্বস্তিক চিহ্ন গেটের এক পাশে আঁকছে, আর উনি আরেক পাশে কিছু একটা ড্রয়িং করছিল। বিশাল মাথা নিচু করে অনেকক্ষণ বসে রয়েছে, আমরা দুজন কিন্তু চেয়ারে, রাজা আর আমি চেয়ারে বসে রয়েছি। ঠিক আছে, বিশাল মাথা নিচু করে অনেকক্ষণ বসে রয়ে হট করে না তাকিয়ে হাসছে, খুব হাসছে। হাসতে হাসতে ওই তন্ত্রসাধকের দিকে তাকিয়ে বলছে যে তুই কাপালিক না, হঠাৎ করে বলছে যে তুই কি কাপালিক। তন্ত্রসাধক খালি তাকালো ওর দিকে, তাকিয়ে কিছু বলছে না, নিজের মতো কাজ করে যাচ্ছে। বলছে তুই জানিস এই বাড়িতে কে আছে? তোর বাপ আছে এই বাড়িতে। এই বলছে তোর বাপ আছে এই বাড়িতে, তুই দেখ একটু পর তোর সাথে কি করি। আর রাজার দিকে তাকিয়ে বলছে যে সময় থাকতে থাকতে না বেরিয়ে যা, যদি বাঁচতে চাস সময় থাকতে থাকতে বেরিয়ে যা, মানে এরপরে আর সময় পাবি না বেরোনোর জন্য। যত সন্ধে বাড়ছে ওর মধ্যে কিন্তু অ্যাবনর্মালিটি বাড়ছে। ওই তন্ত্রসাধক আমাদের দিকে তাকিয়ে বলছে কেউ ওর সাথে কথা বলবে না। ও কন্টিনিউসলি হাসছে। ঠিক আছে, আর এমন মাথাটা এমন করছে মানে মনে হচ্ছে বাইরে কেউ দেখছে, আবার হয় না যে মনে করো বাইরে থেকে উকি মারছে, দেখছে তাকে তুমি দেখতে পাচ্ছ, তুমি একটা যেমন আবভাব করবে ওরকম করছে। আমরা চেয়ারে বসে খালি ওকে লক্ষ্য করছি যে মানে খালি মাথাটা বার করছে আবার ঢুকিয়ে নিচ্ছে, মানে ও দেখছে বাইরে থেকে ওকে কেউ দেখছে। তন্ত্রসাধকটা হঠাৎ করে বলছে কি যে একটা কাজ করো, ওকে বেঁধে দাও। ওই ইয়েকে বললো, আমাদের জড়বিন্দু দা ছিল, বললো আপনি ধরুন ওকে, ধরে ওকে না খাটের সঙ্গে বেঁধে দিন, ও যেন কোনো মুভমেন্ট না করতে পারে, কিছু দিয়ে একটা ভালো করে ওকে বেঁধে দিন। কারণ আরো সময় যাবে তো, আজকে কিন্তু ও খুব অ্যাগ্রেসিভ হবে, কারণ সময় বাড়ছে, আমাদের কাজও এগোচ্ছে, ও কিন্তু খুব অ্যাগ্রেসিভ হবে। তো ওনারা কি করছিল, তন্ত্রসাধক যারা ছিল, আরেকজন যে মানে যে শিষ্য যে ছিল, ও গুরু বাড়ি থেকে এসে গেছিল, তো একটা পুতুল বানিয়ে নিয়ে এসেছিল। পুতুলটার এক পাশে ছেলেদের মতো করে ইয়ে ড্রেস টাইপের করা, আর এক পাশে মেয়েদের মতো করে করা, পুরোপুরি পুতুল বানিয়ে নিয়ে এসেছিল একখানা। আর আমাদেরকে বলেছিল যে ওদেরকে ওকে বেঁধে দেওয়ার জন্য, তোকে বেঁধে দেওয়া হয়েছিল। যখন ওকে বাঁধছে ও খুব হাসছে, আর যেই ও হাসছে না উপর থেকে উলুধ্বনি শুরু হয়েছে। তখন কটা বাজে, 10:30 11:30 বাজে মোটামুটি, শুরু করবো যজ্ঞ আমরা। উপর থেকে উলুধ্বনি, মারাত্মক লেভেল উলুধ্বনি শোনা যাচ্ছে। এইবার ও আমাদের দিকে তাকিয়ে বলছে, বলেছিলাম তো সময় শেষ হয়ে যাবে, এবার তোরা এখান থেকে বেরিয়ে দেখা। আমাদের দিকে তাকিয়ে বলছে এবার তোরা এখান থেকে বেরিয়ে দেখা এখান থেকে। আমরা বুঝতে পারছি না এখন কি করবো, ওকে বেঁধে দেওয়া হয়েছে, ওকে বাধা অবস্থায় হাসছে। তো অরবিন্দ তাকে বললো যে আপনি বেরিয়ে যান এখান থেকে, আপনি আর থাকবেন না, আপনি বেরিয়ে যান। ঠিক আছে, আমাদেরকে বললো যে দেখো আমরা উপরে চিলেকোঠার ঘরে যজ্ঞ করব, তোমাদের কাজ থাকবে একটাই, প্রত্যেকটা এন্ট্রান্স আমি একটা সুতো দিয়ে দিচ্ছি, আমাদের একটা সুতো দিয়ে দিয়েছিল পুরোপুরি, একটা মন্ত্রপুত সুতো ছিল একখানা, প্রত্যেকটা এন্ট্রান্স তোমরা কিন্তু বাঁধন করবে।
আর ভালো করে শুনে নাও, বাঁধনটা যখন তোমরা করবে ওই দড়ির জন্য তোমরা ভিতরে না চলে যাও, সবসময় চেষ্টা করবে যে দড়ির বাইরে থাকার জন্য। আর তিনটে জায়গায় তিনটে এন্ট্রান্স রয়েছে, একটা হচ্ছে ওই যে ছেলেটা মানে বিশাল যে ঘরে রয়েছে সে একটা এন্ট্রান্স, রান্নাঘর একটা এন্ট্রান্স, আর এই বাথরুমের সামনে যে গেটটা রয়েছে সেটা একটা এন্ট্রান্স। এই তিনটে এন্ট্রান্স কিন্তু তোমাদেরকে গার্ড করতে হবে। যখন আমি একটা মন্ত্র উচ্চারণ করবো, মন্ত্রটা আমাদেরকে বলে দিয়েছিল যে আমরা এখন মন্ত্রটা উচ্চারণ করব, তখন কিন্তু তোমরা এটা করবে। আর ঠিক ওই ডাইনিং এর জায়গাটাতে একটা হোমকুণ্ড বানানো হয়েছিল, ইট দিয়ে একটা হোমকুণ্ড বানানো হয়েছিল। বলে আমরা উপরে যাচ্ছি, আমরা যখন ওই মন্ত্রটা পড়বো তার মানে তুমি বুঝতে পারবে যে সে কিন্তু আসছে এবারে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, আমরা আছি এখানে, তোমাদের কাজ হচ্ছে এইটুকুই যে তোমরা খালি সুতোটা বাঁধবে। এবার আমি রাজাকে বললাম, দেখ আমার তো একটা হাতের অবস্থা একটু খারাপই রয়েছে, আমি বাথরুমটা করে দিচ্ছি, তুই রান্নাঘরটা আর ওই ছেলেটার ঘরটা করবি। বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো যখন ওই উপরে যজ্ঞ শুরু হলো, যজ্ঞ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে উপর থেকে তীব্র গতিতে কান্নার আওয়াজ, মানে সেই কান্নাটা মানে একদম সত্যি অন্যরকম কান্না। তারপর মনে হচ্ছে কেউ চিৎকার করছে, আমার হঠাৎ করে মনে হচ্ছে যে ছাদের দিক থেকে কেউ দাপাদাপি করছে, আর উলুধ্বনি, রীতিমতো উলুধ্বনি আসছে। ওরা ওখান থেকে মন্ত্র পড়ছে, এরকম অনেকক্ষণ ধরে চলছে। আর নিচের দিকে ঘরের ওয়েদার হঠাৎ করে ঠান্ডা হতে আরম্ভ করছে। আমি আর রাজা কিন্তু নিচে দাঁড়িয়ে আছি, ওনার যে শালা ছিল ওনাকে ওই ঘরের মধ্যেই বাধা অবস্থায় রয়েছে। এইবার আমরা দুজন দুদিকে, আমি ধরে নাও সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছি, আর রাজা দাঁড়িয়ে আছে ঠিক ওর মানে যেখানে ওনার শালাকে রাখা হয়েছিল, ওর মানে ঘরের যে মেন গেট ছিল ওই গেটের সামনে রাজা দাঁড়িয়ে আছে। উপরে নিলামে যজ্ঞ শুরু হয়েছে, যজ্ঞ চলছে। এবার যজ্ঞ চলাকালীন শুনতে পাচ্ছি যে ইনারা যতটা তীব্র গতিতে যজ্ঞ শুরু করেছে ততটা জোর কিন্তু অপোজিট থেকে উলুধ্বনি শোনা যাচ্ছে, মানে কোনোভাবে ওকে কিন্তু ডোমিনেট করতে পারছে না। আর আমাদেরকে এই তন্ত্রসাধকরা বলে দিয়েছিল যে আমরা যখন ওই মন্ত্রটা উচ্চারণ করব তখন তোমরা কিন্তু বাঁধন শুরু করবে। আর ওই মন্ত্র উচ্চারণ করা মানে হচ্ছে কিন্তু উনাকে আহ্বান করা, মানে প্রেতের আবির্ভাব ঘটবে সেটা কিন্তু তোমাদেরকে ওইখানে হ্যান্ডেল করতে হবে। আমাদের কাজ ছিল এইটুকুই যে তোমরা কিন্তু ওই পার্টিকুলার টাইমটা হ্যান্ডেল করবে যখন প্রেতের আবির্ভাব ঘটবে। তো যজ্ঞ চলছে, ওখান থেকে উলুধ্বনি শুনতে পাচ্ছি আমরা, কখনো চিৎকার করে উঠছে, কখনো মানে ওই উলুধ্বনি দিচ্ছে, ঠিক আছে। যজ্ঞ চলতে চলতে যখন সেই সময়টা আসলো যেই সময় আমাদেরকে ওই সুতো দিয়ে বাঁধন করতে হবে এন্ট্রান্স গুলোকে, ওনারা যজ্ঞটা করতে করতে ওই মন্ত্রটা জোরে জোরে উচ্চারণ করছিল। তখন আমি ওই বাথরুমের জায়গাটাকে কভার করছিলাম, যেহেতু আমার হাতে একটু ইনজিওর ছিল, তো আমি একটা দিক নিয়ে নিয়েছিলাম, রাজাকে বলেছিলাম যে দুটো দিক তুই করবি। তো আমি আমার দিকটা করছি। রাজা কি করেছে যে ওই যে ঘরে বিশাল ছিল সেই ঘরটা আগে করেছে, করে নিয়ে রান্নাঘরে গিয়ে ও যখন এন্ট্রান্সটা গার্ড করতে গেছে সুতো দিয়ে, তখন ওর একটা ভুল হয়ে গেছিল। কি মানে ওর অ্যাকচুয়ালি দুটো ভুল ছিল, আমি বলছি দুটো ভুল কি ছিল। ওরা সবাইকে তো বলে দিয়েছিল আমাদেরকে যে সুতোর যেন ভিতরে না যাও, তোমরা সবসময় যখন বাঁধন করবে সুতোর বাইরে থাকবে। ও রান্নাঘরে করতে গিয়ে জানি না কেন ওর কি মোটিভে এটা করেছিল, ও যখন রান্নাঘরটা যখন গার্ড করতে গেছে সুতোর কিন্তু ভিতরে চলে গেছিল, ভিতরে গিয়ে বাঁধন করতে আরম্ভ করে দিয়েছে। আমি বাথরুমটা বাঁধন করতে করতে দেখতে পাচ্ছি যে ও বাঁধন পুরোপুরি করতে পারছে না, মানে বাঁধন করছে, করে নিয়ে কি হয়েছে ওর দেওয়ালে, মানে দেওয়াল বলতে ওই যে জানলার মানে গেটটা ছিল রান্নাঘরে, ওই গেটের মধ্যে ওর পিঠ পুরোপুরি সাটিয়ে দিয়েছে। সাটিয়ে দিয়ে ও আস্তে আস্তে মাটির দিকে বসছে। আমি ভালো করে তখন লক্ষ্য করছি, ওরা কিন্তু উপরে যজ্ঞ চলছে মানে চালিয়ে যাচ্ছে পুরোপুরি। আমি তখন ভালো করে লক্ষ্য করছি ও এরকম কেন করছে। তখন আমি দেখতে পাচ্ছি যে ও ঠিক ওর সামনে একটা শ্যাডোই ফিগার, বেশ উঁচু লম্বা শ্যাডোই ফিগার মানে দাঁড়িয়ে আছে, আর ঠিক ওর মাথার কাছে পুরো মাথা দিয়ে ওকে না ডাউন করছে, ওকে বসাচ্ছে ওইখানে, আমি বুঝতে পারছি এটা। আর ওর পুরো দাঁতে দাঁত লেগে গেছে ওইখানে, মানে একদম সামনাসামনি। ওই টাইমটাতে ওই কিছুক্ষণের জন্য সেই এন্টিটিটাকে আমি দূর থেকে ভালো করে দেখতে পারলাম, যে বিভৎস একটা যে রূপ সে ধারণ করেছে, যে ওই মোমেন্টটুকু আমি বুঝতে পারলাম যে ওকে পুরোপুরি ডাউন করছে পুরোপুরি। তখন ওরা উপর থেকে নিচে ওই মন্ত্র পড়তে পড়তে নেমে এসে যে নিচে যে হোমকুণ্ড বানানো হয়েছিল ওই হোমকুণ্ডের মধ্যে ওই পুতুলটাকে আগুন লাগিয়ে দিচ্ছে। আগুন লাগিয়ে দিয়ে অনেক কিছু যেগুলো ধুনো টাইপের অনেক কিছু ছিল সেগুলোর মধ্যে দিচ্ছে, আর ওরা মন্ত্র পড়ছে। ঠিক আছে, পড়তে পড়তে দেখলাম যে সেই শ্যাডো ফিগারটা হঠাৎ করে মিলিয়ে গেল, মানে ওই রান্নাঘরের ভিতর দিকটা যেন চলে গেল। রাজার ভুলটা কি ছিল যে ওর ওই বিশালের ঘরটা প্রথমে বাঁধা উচিত হয়, মানে সেই এন্ট্রির দিক থেকে আমি বলছি, কারণ ও চেয়েছিল যে লাস্ট টাইম বিশালের ঘরে ঢুকবে ওকে নিয়ে চলে যাবে, যেটা আমরা পরবর্তীকালে বুঝতে পেরেছিলাম যে ওর মোটিভ ছিল ওকেও নিয়ে চলে যাওয়ার জন্য। কিন্তু ওর ভুল ছিল যে আগে রান্নাঘরটা করা উচিত ছিল, তারপরে ঘরটা করা উচিত ছিল, কিন্তু ও করেছে উল্টো। ওই জন্য ওর প্রতি কিন্তু একটা লাইফ থ্রেটনিং চলে এসেছিল পুরোপুরি। রান্নাঘরের ভিতর থেকে তখন শুরু হলো কান্নার আওয়াজ, সেই লেভেলের কান্নার আওয়াজ, মানে যেই কান্নার আওয়াজের কোনো এক্সপ্লেনেশন হয় না, মর্মান্তিক কান্না পুরোপুরি। মানে একজন পুরুষ মানুষ যখন কাঁদছে তার গলার সাউন্ড যেমন হয়ে যায় না, যখন কোনো পুরুষ মানুষ অকাতরে কাঁদলে যে গলার সাউন্ডটা হয়ে যায়, এক্স্যাক্টলি ওই সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি।
রাজা প্রায় ওখানে মানে জ্ঞান শূন্যহীন অবস্থায় বসে রয়েছে ওই জায়গাটাতে। আমি যাচ্ছিলাম রাজাকে মানে ধরার জন্য, তো ওই তন্ত্রসাধক আমাকে ইশারা করে বললো যে এখন যেও না, কিছু হবে না। তো ওখানে মোটামুটি যজ্ঞ কিছুক্ষণ চললো, ওরা মন্ত্র পড়তে পড়তে জল ছেটাতে আরম্ভ করলো। অটোমেটিক্যালি সেই কান্নাটা থামলো। বাড়ির মধ্যে যেটা গুমোট ভাব ছিল, সেই গুমোট ভাবটা মনে হচ্ছিল হঠাৎ করে কেটে গেল। ওর যে শালা যে ছিল উনি না হঠাৎ করে শান্ত হয়ে গেল, যে হাসছিল বারবার করে, খুব অট্টহাসি করছিল, সে যেন হঠাৎ করে শান্ত হয়ে গেল। বুঝতে পারছো? আমরা বুঝতে পারলাম যে যে একটা থ্রেড বাড়িটার মধ্যে ছিল, সেই থ্রেডটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে গেল কোথাও যেন। বাড়ি চলে আসলাম, কমপ্লিট করলাম সবকিছু। ওই বাড়িটা মোটামুটি আগের থেকে সচ্ছল অবস্থায় ফিরে আসলো। আমি বাড়ি আসার পর মোটামুটি ভাবলাম যে সবকিছু সাকসেসফুল হয়ে গেছে। তারপর থেকে আমার সঙ্গে প্রবলেম হতে আরম্ভ করলো যে আমি বাড়িতে এসে না আমি ঘুমাতে পারছিলাম না। তার কারণ হচ্ছিল বাড়ির মধ্যে, আমার নিজের বাড়ির মধ্যে, আমার হয়তো এটা হ্যালোসিনেটও হতে পারে, আমি কনফার্ম নই, বিভিন্ন ধরনের সাউন্ড শোনা যেত। মানে কঠিন শীতেও আমাকে ফ্যান চালাতে হয়েছিল ওই টাইমে। মানে কখনো মনে করো টুক করে একটা আওয়াজ হচ্ছে গেটের মধ্যে, কখনো মনে হচ্ছে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে, বারবার এটা আমার হ্যালোসিনেট করতে আরম্ভ করেছিল। ওটা হ্যালোসিনেটও হতে পারে বা কোনো কিছু কানেক্ট হয়ে যেতে পারে আমার সাথে। মানে ফ্যান না চালিয়ে আমি ঘুমাতে পারছিলাম না, এমন অবস্থা হয়ে গেছিল। মানে গায়ে ব্ল্যাঙ্কেট চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিয়ে ফ্যান চালিয়ে দিচ্ছি। ইভেন এখন ওই যে স্বভাবটা আমার ওখানে হয়ে গেল, আমি এখনো তাই করি, খুব ঠান্ডার মধ্যে ওই ফ্যান চালিয়ে শুই। ঠিক আছে, তো মোটামুটি সবকিছু ঠিকঠাক হলো ওই বাড়িতে। আমরা যে কাজটা করে আসলাম সেটা সাকসেসফুল হয়েছিলাম ওইখানে। এইবার হলো 2024, 2022 আমরা ক্লিয়ারেন্স করে আসলাম, 2024। এইবার তুমি বুঝতে পারবে যে ইউনিভার্সের খেলা কাকে বলে। 2024-এ আমার কাছে একটা ফোন আসলো অরবিন্দদার তরফ থেকে যে বিশাল বিয়ে করছে, ঠিক আছে, বিশালের বিয়ে ঠিক হয়েছে অমুক দিনে, রিসেপশনে কিন্তু তুমি অবশ্যই আসবে। আমি তখন আর না করার মতো কোনো ব্যাপার ছিল না, যে যাক একটা ছেলে এতটা খারাপ দিন দেখলো তারপরেও বিয়ে করার জন্য রেডি হয়েছে। যেহেতু ওনার মা মারা গেছিল 2022-এ, ঠিক আছে, তো ওই কারণের জন্য 2023-এ করতে পারিনি, 2024-এ বিয়ে হচ্ছিল। রিসেপশনে আমি গেছিলাম, বিশালের রিসেপশনে। বেশ একটা বড় হল ঘর ছিল, ঠিক আছে, দারুণ ভাবে পুরোপুরি চারিদিকে আনন্দ এনজয়মেন্ট চলছে। আমি গিয়ে দেখলাম যে একটা স্টেজ মতো করা হয়েছে, যেরকম হয় অ্যাকচুয়ালি, ফটো ফটো শুট চলছে, ঠিক আছে। মানে আমরা তখন ওই ওর যে মুখে যে হাসিটা ছিল না, ওটা দেখে আমরা চিন্তা করছিলাম যে 2 বছর আগে যা অবস্থা ছিল ছেলেটার, আর 2 বছর পর কতটা পরিবর্তন হয়ে রয়েছে। বিশালের একদম সামনাসামনি আমি দাঁড়িয়েছিলাম, আমাকে অরবিন্দ বারবার করে বলছিল যে চলো কি কথা বলবে। আমি বললাম যে না, একটু দাঁড়িয়ে যাও, ফটোশুটটা কমপ্লিট হোক, তারপর গিয়ে আমি কথাবার্তা বলবো। আমাকে বিশাল বারবার করে দেখছিল কিন্তু চিনতে পারছিল না। ও অনেকক্ষণ ধরে দেখছিল যে আমি এসছি, বুঝতে পারছি কিন্তু চিনতে পারছিল না। তার কারণ হচ্ছে 2022 আমি পুরোপুরি ক্লিন শেপ থাকতাম, ঠিক আছে, আমি গোপও রাখতাম না। কিন্তু যখন 2024-এ ওর সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন আমার ফুললি দাড়ি ফাড়ি উঠে গেছিল, বিয়ার্ড হয়ে গেছিল, ওর একটু চিনতে অসুবিধা হচ্ছিল প্রথম দিকটা, আমি বুঝতে পারছি। তারপর বিয়ার্ড মানে ভিড় সরিয়ে নিয়ে আমার কাছে আসলো, এসে জড়ি টড়ি ধরলো, দাদা তুমি এসছো, খুব ভালো লাগলো আমার, আমি তোমার কথাই ভাবছিলাম যে তুমি আবার তোমার সাথে কবে দেখা হবে, বিভিন্ন কথা বলছিল। আমি গেলাম, গিয়ে ফটো তুললাম, ওর বউয়ের সঙ্গে পরিচয় করালো। তখন আমি একটা জিনিস জানতে পারলাম, এই জিনিসটা আমাকেও অবাক করেছিল সেদিনকে, আজকে তোমাকেও অবাক করাবে। বিশালের তো বিয়ে হচ্ছে ঠিক আছে, কিন্তু বিয়ে কার সাথে হচ্ছে জানো? ওর যে সেই এক্স গার্লফ্রেন্ড ছিল, যার বাবা ব্যাংকে সার্ভিস করতো, যার জন্য এত কিছু করেছিল, বিয়ে ওর তার সাথে হচ্ছে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে ইউনিভার্সের খেলা কাকে বলে পুরোপুরি। আমি তখন জিজ্ঞেস করলাম অরবিন্দাকে, যেটা কি করে পসিবল হলো, সব তো শেষ হয়ে গেছিল। বলছে ওর মায়ের মৃত্যুর পর এই খবরটা জানতে পেরে ওই মেয়েটা আসে, মাকে তো খুব ভালোবাসতো, এসে বিশালের অবস্থা দেখে যেরকম খারাপ কন্ডিশন রয়েছে বিশালের একখানা, তো আবার কথাবার্তা ওদের মধ্যে শুরু হয়, সবকিছু ওদের বাড়ির লোকরাও আসা যাওয়া শুরু করে, করতে করতে আবার সবকিছু অ্যাডজাস্টমেন্টে চলে আসে। কারণ ওনারা অনেক পরে জানতে পেরেছিল যে ওনার মা মারা গেছে, ঠিক আছে, মা মরে যাওয়ার প্রায় 2-3 মাস পর জানতে পেরেছিল যে ওর মা মারা গেছে। ওরা আসে, আবার সম্পর্কের হাত বাড়িয়ে দেয়। মানে এটা থেকে একটা জিনিস বোঝা গেল, মানে আমি কেন এই কেসটাকে বারবার করে বলছি, এটা আমার ফেভারিট কেস, যে তোমার মধ্যে যদি ইন্টেনশন ঠিক থাকে, তোমার মধ্যে তুমি যদি তোমার ভালোবাসার প্রতি হনেস্ট হয়ে থাকো, তোমার ব্রেকআপ হয়ে যাক, তোমার ছাড়াছাড়ি হয়ে যাক, তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে আসুক, ইউনিভার্স তোমাকে রিটার্ন করেই দেবে। ইউনিভার্স তোমাকে তাকে রিটার্ন করেই দেবে। এটা সেদিনকে আরো একবার প্রুভ হলো। আমার সত্যি খুব ভালো লাগে আজকের দিনে দাঁড়িয়ে, যে হয়তো মানে আমি যেটা লাস্ট খবর পেয়েছি যে ও এই বছরই হয়তো বাবা হতে চলেছে, মানে সামনের বছর হয়তো বাবা হয়ে যাবে অলরেডিও, ঠিক আছে। মানে যার জন্য এত কিছু করলো, ভগবানের মন্দিরের কাছে গেল, কান্নাকাটি হুল্লোহটি অনেক কিছু হলো, আলটিমেট তাকেও পেলো। কিন্তু মন খারাপ আমার লাগলো একটা জিনিসের, যে একটা যাদের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, যেই মেয়েটার কোনো দোষ ছিল না, যেই মেয়েটা কোনোভাবে ইনভলভমেন্ট ছিল না এই ঘটনাটার মধ্যে, সেই মেয়েটা কিন্তু আনকন্ডিশনালি ইনভলভমেন্ট হলো, আর তার মৃত্যুও হলো কোনো কারণের জন্য। বুঝতে পারছো? এই জিনিসটাই খারাপ লাগছে।
আমার ওই জিনিসটা যখন ক্যালকুলেশন করি না, আমার এই জিনিসটা খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে যে ওই মেয়েটার তো কোনো দোষ ছিল না অ্যাকচুয়ালি। সবকিছু ঠিকঠাক কিন্তু আলটিমেট হয়ে গেল, কিন্তু বিশাল তার নিজের মাকে হারালো আর সেই পরিবারটা তার নিজের মেয়েকে হারালো, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল না। কিন্তু এই যে লাস্টটা যে হ্যাপি এন্ডিং হলো না, এই যে ঘটনাটা, আমি মানে যতবার আমাকে যারা যারা 2024-এর পর জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট কেস কোনটা, তো আমি সবসময় এই কেসটাকে আগে করে দিই, কারণ আমরা একটা অন্য কেস সলভ করতে গেছিলাম। যে টাইমে আমরা গেছিলাম বালিগঞ্জে একটা অন্য একটা কেস সলভ করতে গেছিলাম, ওই কেসের ঘটনাটা তোমাকে আমি একদিন বলবো সময় করে। এই কেসটা খুব মারাত্মক একটা ঘটনা ছিল, ওটা আমি কোনো কোনো একটা দিন বলবো। কিন্তু যেহেতু এটা আমাদের এই বছরের শেষ কল রেকর্ডিং, ঠিক আছে, তাই আমি সবসময় চিন্তা করেছিলাম যে এটা পডকাস্টে বলবো, সামাও পডকাস্টে বলা হলো না কোনো কারণের জন্য। আমি চিন্তা করেছিলাম যে যদি কল রেকর্ডিং হয় তাহলে কল রেকর্ডিং এই ঘটনাটা বলবো, বলে এই বছরের আমার যে সাফার তোমার সাথে সেটা আমি এন্ড করবো। বাট সাফার আরো বাকি আছে। সাফার আরো বাকি আছে, একদমই সাফার আরো বাকি আছে। সবে শুরু। হ্যাঁ, 2026-এ এমন কিছু ঘটনা আমার কাছে রয়েছে, এমন কিছু কেস স্টাডি রয়েছে যেটা হয়তো দর্শককে বহুদিন মনে রাখবে। এই ঘটনাগুলো আমি যে ঘটনাগুলো 2026-এ তোমাকে বলবো কল রেকর্ডিং বা পডকাস্ট, ঠিক আছে। তো এটাই ছিল আজকের আমার ঘটনা। আমিও রেডি রয়েছি তোমার ঘটনাগুলো জানার জন্য, ঠিক আছে। হুম, এন্ড খুব ভালোভাবে ঘটনাটা তুমি শেয়ার করলে সূর্য, হুম। ঠিক আছে। খুব তাড়াতাড়ি হচ্ছে, চলো, টেক কেয়ার। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড আপনি যদি নতুন হন। তো আপনার ঘটনা যদি আপনি আমার সাথে শেয়ার করতে চান, আমার থেকে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা তন্ত্র রিলেটেড কোনো সাবজেক্টে আমার হেল্প চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোড, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসে ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন। Curiophied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে